আচ্ছা, জাফারিনের সাথে কথা বলার সুযোগ হয় নাই, তো বেটার যেটা করি আমরা, ইম্পর্টেন্ট পার্ট যেটা আমাদের, সেটা আজকে আমরা দেখে ফেলি। চ্যাপ্টার 13 যদি আমরা দেখি, সেখানে দেখবেন যে আমরা যেটা বলছিলাম, যদি আমরা হোলটা দেখি টোটাল অ্যাসুরেন্স কে, তাহলে আমরা তো ওভারঅল সবকিছু নিয়ে কথা বললাম অলরেডি। কন্ট্রোলটা দেখতে পারি, আমরা সাবস্টেন্টিভ দেখতে পারি। এখন আমরা সাবস্টেন্টিভটা আগে দেখি, তারপরে কন্ট্রোল দেখবো। হ্যাঁ, ওটা জাফরের সাথে কথা বলে দেখে নেব, সমস্যা নেই। সো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের, কারণ এই কন্ট্রোল টেস্টিং না আসলে পরীক্ষার জন্য লাগে বা কাজের জন্য লাগবে, বাট ম্যান্ডেটরি না। আপনাদেরকে আমরা এই কয়েকদিন আলাপে বুঝতে পারছি যে এটা কন্ট্রোল টেস্টিং শুরু করলে হয়, না করলে হয়, সাবস্টেন্টিভ টেস্টিং মাস্ট। তো এটাই হচ্ছে আমরা বেসিক্যালি করি সবাই, এটা নিয়ে আজকে আলাপ করি। তাহলে আপনাদের চ্যাপ্টার 13টা পুরোটা কভার হয়ে যাবে আর কি। শুধু চ্যাপ্টার 13 না, আই হোপ যে অ্যাসুরেন্সের 80%, মানে আপনি অডিটে যেটা করি আমরা, তো মোটামুটি যত কিছু আছে এগুলো তো কাজ তেমন কিছু করতে হয় না, রিপোর্ট জাস্ট সবাই জানেনি, ফরম্যাটটাকে আমরা ইস্যু করে ফেলি। মেইন কাজ আমরা এখানেই করি আসলে, টেস্ট অফ ডিটেইলস। তো টেস্ট অফ ডিটেইলস মানে যদি একদম সিম্পল হইতে বলি, আমরা নর্মালি যেটা করি অডিটে গিয়ে, ধরেন ওই যে একটা ফাইন্যান্সিয়াল পেলাম, পাওয়ার পরে ওইখান থেকে আপনাকে যেটা দেওয়া হলো, প্রথমে কি করি আমরা টিমের মধ্যে ভাগ করে ফেলি কাজগুলা। কেউ হয়তো রেভিনিউ দেখে, কেউ ফিক্সড অ্যাসেট দেখে, এরকম ভাগ করে দিই। সো আপনার ভাগে যেটা করছে, আমরা যেটা করি নর্মালি ফিক্সড অ্যাসেট ফর এক্সাম্পল। সো আমরা প্রথমেই ক্লায়েন্টকে গিয়ে বলি যে আপনার ফিক্সড অ্যাসেটের শিডিউল দেন, এফএআর যেটা ফিক্সড অ্যাসেট রেজিস্টার, সেটা নিয়ে আমরা সেখান থেকে আমরা কি করি, বেসিক্যালি ধরেন এডিশনটা দেখি যে ফিক্সড অ্যাসেটের এই বছরে কত এডিশন হয়েছে। হ্যাঁ, তো সেটা দেখতে গিয়ে আমরা নর্মালি অডিট বলতে যেটা বুঝি সবাই, সেটা হচ্ছে হাউসিং করে। ফর এক্সাম্পল ক্লায়েন্ট আপনাকে বললো যে এই বছর, খুব সিম্পল করে যদি বললো এই বছর ধরেন 10টা প্রাইভেট কার কিনছে তারা, বা কিছু মেশিন কিনছে, বা কিছু ফার্নিচার কিনছে। তো আমরা কি করি, আমরা বলি যে ওই ব্রেকডাউনটা নেই, ওটা নেই, নেওয়ার পরে এটা ব্যাক এন্ডে এভিডেন্স আমরা যেটা বলি। আমি জাস্ট ব্যাক করতেছি 1 মিনিট। হ্যাঁ, একটা কল রিঅ্যাক্ট করে আমি ব্যাক করতেছি। স্যার স্ক্রিন শেয়ারটা অফ করে নেন।
স্যার একটু কাজে ব্যস্ত, কাজ করতেছি একটু। আমি সরি, এক্সট্রিমলি সরি, হ্যাঁ একটা অফিসের একটা কাজ ছিল। আপনারা আছেন তো না? জি স্যার, ওকে। আচ্ছা, উই আর ইন। ওকে। তো যেটা বলছিলাম যে আমরা বেসিক্যালি যেটা করি, যেটা বুঝি আমরা অডিট বলতে আপনাদের স্টেজ থেকে, সেটা হচ্ছে যে আমরা জাস্ট ওই শিডিউলটা নেই, নেওয়ার পরে ধরেন এডিশন যেটা হলো সেটার পারচেজ প্রাইস কত বেসিক্যালি আমরা দেখি, ক্রস চেক করি। সেটার জন্য বলি যে ঠিক আছে, তুমি যে পারচেজ করেছো ওই পারচেজ আমাদেরকে দাও, এভিডেন্স দাও। তো ধরেন ওরা আপনাকে ইনভয়েস দিল, আপনি ইনভয়েস কালেক্ট করলেন, সেখানে দেখলেন যে পারচেজ করেছে কার কাছ থেকে, সেগুলো চেক করি আমরা, ওই যে ভাউচিং যেটাকে বলি, ভাউচিং করি। করার পরে তারপর একটা ব্যাংক থেকে গেছে নাকি সেটা দেখি, ব্যাংক থেকে না গেলে অ্যাকাউন্টস পেয়েবল আছে নাকি সেটা দেখি, ব্যাক ট্যাক্স ঠিক মতো কাটছে কিনা এটা দেখি। এটা করেই যে আমরা একটা ওয়ার্কিং করি। এটাকে বেসিক্যালি আমরা টিওডি ভাবি যে এটা টেস্টিং, কিন্তু টেস্টিং আরো অনেক কিছু আছে। তো যদি আমি টোটাল, ফর এক্সাম্পল আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি যে পিপিএ দেখেছেন কি কি করছেন, তখন কিন্তু আপনার হঠাৎ করে অ্যান্সার দেওয়া টাফ। যে পিপি আপনি যে কমফোর্ট নিলেন, কি কি আপনি দেখলেন, মানে হোয়াট ওয়ার্ক ইউ ডিড, এটা যদি আপনাকে কোশ্চেন করে, সেক্ষেত্রে একটা অডিট স্ট্যান্ডার্ড ফলো করে আপনি সব কাজ করেছেন এইটা প্রুভ করা খুব টাফ সবার জন্য। সো বেটার হয় চ্যাপ্টার 13 যেভাবে বলা আছে এটা আপনি পড়ে গেলে ওইভাবে আসলে ধরতে পারবেন না। সো আমরা একটা কাজ করি, একটা চেক লিস্ট বানাই ফেলি। চেক লিস্ট যদি আমরা বানাই এবং ওই চেক লিস্ট ধরে তো আমরা অডিট করি, যে কোনো অডিট, পিপি হোক, রেভিনিউ হোক, বা এনি আইটেম, আমরা দেখবো যে এই চেক লিস্টের যেগুলো জিনিসগুলো আছে এগুলো আমরা দেখেছি কিনা। এগুলো দেখি এবং সবগুলো টিক দিতে পারি যে হ্যাঁ এটা দেখছি, এটা দেখছি, এটা দেখছি, তারপর হচ্ছে আপনার অডিট শেষ, ডান। ওই আপনার কন্ট্রোল টেস্টিং না করলে হবে, ওটা করি আমরা স্মার্টনেসের জন্য। সো টু ডু দ্যাট আমরা একটা কাজ করি, আমরা একটা চেক লিস্ট করি। চেক লিস্টের নাম দিই হচ্ছে সিবব, সি ই। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। শিওর, প্লিজ। আপনি ওই যে স্যার ভাউচিং যেটা বললেন, ভাউচিং এ তো অ্যাকচুয়ালি স্যার আমরা যে ফাইলটা পেলাম বা যে ডাটাটা পেলাম ওই ডাটা থেকে ধরে আমরা সোর্স ডকুমেন্টে যাই, রাইট। আর ট্র্যাচিং এ হচ্ছে আমরা সোর্স ডকুমেন্ট থেকে ইয়াতে আসি। আপনি ওই ডিরেকশনটা আমরা একটু পরে দেখবো, যে আপনি এখান থেকে সোর্স ডকুমেন্ট থেকে আপনি এই সে আসতে পারেন, কি বলে আপনার ট্রানজাকশনের রেকর্ডিং আসতে পারেন, রেকর্ডিং থেকে সোর্সে যেতে পারেন, সমস্যা নেই। বাট ওভারঅল সবকিছু কি আমার হচ্ছে ভাউচিং বলে, ভাউচিং যেটা বলতে বোঝাই আমরা ওই যে আমরা একটা ওয়ার্কিং ফাইল থাকে আমাদের, যদি আপনি হাতে করেন দেখবেন যে ফার্মের নাম থাকে, তারপর রিভিউড বাই, প্রিপেয়ার্ড বাই এগুলো থাকে, কি কি দেখলেন না দেখলেন সেগুলো লিখতে হয়, তারপর হচ্ছে সবকিছু নাম্বারিং করতে হয়, লিঙ্কিং করতে হয়, এই টোটাল জিনিসটাকে হচ্ছে ভাউচিং বলতেছি আমি, বা ডকুমেন্টেশন যাই বলে। আর যদি আপনি হোল অডিটটাকে বলি, যে অডিটে আমরা আসলে সবকিছুতেই ম্যাক্সিমাম কি কি দেখবো, এর বেশি আসলে কিছু দেখতে হয় না, এগুলো করাই আছে। ওকে, একটা চেক লিস্ট আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, সিবপ, CEAVOP, সিবপ। আপনারা আপনার অ্যাসুরেন্সে এবং সারা জীবন দেখবেন যে এই জিনিসগুলো বারবার আসবে, বারবার আসবে, এবং অডিট স্ট্যান্ডার্ডে তো একটু পরপরই পাবেন এগুলা। হ্যাঁ, এগুলো আমাদের আজকে টার্গেট থাকবে হচ্ছে এগুলো ফুলি বোঝা। যদি আমরা প্রত্যেকটা জিনিস একদম এক্সপ্লেন করে বুঝতে পারি এবং একটা ইমপ্লিকেশন কি বুঝতে পারি, এগুলো নিয়ে অনেক কোশ্চেন আসে।
হ্যাঁ, অনেক ধরনের কোশ্চেন আসে। কোশ্চেন তো আসে হচ্ছে পরের ব্যাপার পাস করার জন্য, বাট আপনার অডিটের জন্য এটা সারা জীবন লাগবে। সো CEAVOP একসাথে সিভপ বলতে পারি, সিভপ। হ্যাঁ, এই চেকলিস্ট 6টা জিনিস, এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে খুব ইজি, বাট আমরা আলাপ করি আজকে, ফুল ক্লাস হয়তো চলে যাবে। সো আলাপ করার পরে যদি প্রত্যেকটা টার্ম আমরা ভালো করে বুঝতে পারি, এটার ইমপ্লিকেশন কি বুঝতে পারি, দেন আমার মনে হয় আপনারা অডিট করতে কখনো প্রবলেম হবে না। ঠিক আছে? সো প্রথমে আমরা হচ্ছে সহজ দিয়ে শুরু করি। এ দিয়ে শুরু করি। এতে কি অ্যাকিউরেসি। এখন মনে করেন একটা এক্সাম্পল দিচ্ছি আমি, এটা নিয়ে হচ্ছে আমরা সবগুলো দেখবো। হ্যাঁ, এক্সাম্পল হচ্ছে আপনি প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট অডিট করতে গেছেন, এটার শিডিউল চেয়েছেন, শিডিউল দিয়েছে, এবং সেখানে দেখলেন যে এডিশন আছে এই বছরে, ধরেন ফর এক্সাম্পল 10টা ল্যাপটপ, 10টা ট্রানজাকশন আছে, এবং এই ল্যাপটপ হচ্ছে প্রত্যেকটা দাম ধরেন 1 লাখ করে, তো 10 লাখ টাকা। এখন আপনি পেলেন 10টা ট্রানজাকশন, 10টা ল্যাপটপ, 10 লাখ টাকা, এটা হচ্ছে ফিক্সড অ্যাসেট রেজিস্টারে আছে। মনে করেন যে ওই বছর আর কিছু নাই। এবার এই 10টা ল্যাপটপ ওরা অ্যাকাউন্টসে 10 লাখ টাকায় রেকর্ড করছে। আপনি দেখলেন যে পিপির মধ্যে এই বছর এডিশন আছে 10 লাখ টাকা, আপনি বললেন 10 লাখ টাকার যে তুমি ল্যাপটপ কিনেছো এটা আমাকে ব্রেকডাউন দাও। আপনাকে 10টা একটা ব্রেকডাউন দিলে, শিডিউল দিলে, সেখানে দেখলেন যে ল্যাপটপ আছে 10টা। তো সেখান থেকে মেবি আপনি 3টা হোক 4টা হোক স্যাম্পল নিলেন, নেওয়ার পরে বললেন যে এই ল্যাপটপ গুলো যে তুমি কিনছো এটা আমাকে ডিটেলস দাও। তো ধরেন সে কেনার কি করলো, ইনভয়েস দিল, এবং আমরা তো কি করলাম, প্রত্যেকটা ল্যাপটপের দাম 5টা ল্যাপটপ নিলেন, এখান থেকে ওই 5টা ল্যাপটপে ইনভয়েস নিলেন, নেওয়ার পরে সেই ইনভয়েস থেকে আপনি দেখলেন যে ল্যাপটপের দাম 1 লাখ টাকা কিনা, ইনভয়েস 1 লাখ টাকা লেখা আছে কিনা, এখানে 1 লাখ টাকা লেখা আছে। তারপর হয়তো এটা দেখলেন যে এটা কি পেমেন্ট করছেন, আপনি বলেছেন পেমেন্ট করেছি, তো তখন আপনি ব্যাংক স্টেটমেন্টে গিয়ে 1 লাখ টাকা পেমেন্ট করছে কিনা দেখলেন। ইনিশিয়ালি হচ্ছে এই কাজটা করে ছেড়ে দিলেন, যে আপনি ওরা যে বলতেছে 10টা ল্যাপটপ 10 লাখ টাকা কিনছে, দিস ইজ ফাইন, কমফোর্টেবল আপনি এটাতে। বাট ইনিশিয়ালি মনে হচ্ছে যে অডিট করার জন্য এটা ফাইন, কিন্তু এটার ভিতরে আসলে আরো অনেক কিছু করতে হয়। এখন 1 বাই 1 আসি যে কি কি করা লাগে। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাকুরেসি। ধরেন আপনি এই 10টা ল্যাপটপের শিডিউল পাইলেন, এখন আপনার কাজ হবে প্রথমে অ্যাকুরেসি চেক করা, যে 10টা ল্যাপটপের জন্য ওরা যে বলছে 10 লাখ টাকা, এই 10 লাখ টাকা অ্যাকুরেট কিনা, এটা হচ্ছে আপনি চেক করবেন। চেক করা হয়ে গেলে আপনি এটা টিক চিহ্ন দিবেন। প্রথমে আমি এগুলো কালো করে রাখি, একটু বড় করি দেখতে সুবিধা হবে। ওকে, সো অ্যাকিউরেসি মানে আমরা ইনিশিয়ালি বুঝবো যে ফিগারটা ইনিশিয়ালি আমাকে বলতেছে ক্লায়েন্ট, এই ল্যাপটপের দাম হচ্ছে 10 লাখ টাকা, সেটা কি অ্যাকুরেট বলতেছে কিনা, মানে এই 10 লাখ টাকা কি 10 লাখ টাকা কিনা। অ্যাকুরেসি চেক করা খুব ইজি একটা কাজ, সেটা হচ্ছে আপনি জাস্ট রিক্যালকুলেশন করবেন, এবং খালি চোখে আপনার এটার জন্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি বলছে, অডিট স্ট্যান্ডার্ড কি বলছে, এটাকে কিভাবে কিভাবে করা যায়, এত কিছু চিন্তা করার দরকার নেই। সিম্পল ওয়েতে ধরেন একটা সাধারণ মানুষ, লেম্যান, সে হচ্ছে এই 10 লাখ টাকার যে ল্যাপটপ কিনেছে সেটাকে সে অডিট করতে আসলে সে কিভাবে করতো, তার সে হয়তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড জানে না, সে অডিট স্ট্যান্ডার্ড কিচ্ছু জানে না, সেও ওটা করতে পারবে, যে কেউ করতে পারে। এটা করার জন্য হচ্ছে মানে আমাদেরকে লাগে না, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট লাগে না। স্যার একটু কথা বলতাম। হ্যাঁ শিওর। স্যার আপনি যদি একটু আমাকে হোস্ট করে দিতেন তাহলে আমি একটু রেকর্ড করতাম আপনার ক্লাসটা। এখন রেকর্ড করতে পারছেন না? না না স্যার, স্যার আপনি বিথি আপুকে কো-হোস্ট করে দেন। আমি তো এই জুমে একটু এক্সপেরিয়েন্স কম আমার, এটা কিভাবে করা লাগে বলেন তো? স্যার আপনি ওই বিথি আক্তার ওর এখানে যে ওটার 3টা ডট নামের আছে উপরে হ্যাঁ ক্লিক ডট করেন আছে। স্যার, ক্লিক আচ্ছা, করলে দেখা যাবে যে এখন এখানে মেক গেলে হবে না? কো-হোস্ট। এটা আছে, আমি তো বিথি আক্তারকে পাচ্ছি না। আপনি কথা বললে তো একদম সামনে চলে আসার কথা। বিথি আক্তার স্যার, বি ছোট হাতের দেওয়া। পেয়েছি, হ্যাঁ, রাইট। আচ্ছা, মেক কো-হোস্ট, ওকে, ইয়েস ইয়েস, ডান। স্যার হয়ে গেছে। স্যার Recording stopped.
Recording in progress. সো অ্যাকুরেসি আমরা বুঝতে পারলাম কিনা, মানে অ্যাকুরেসি হচ্ছে একদম সিম্পল ওয়েতে দেখবেন যে ইনিশিয়ালি মানে খুব ইনিশিয়াল স্টেজে আপনাকে যে অ্যামাউন্টটা বলতেছে সেটা মেক সেন্স করে কিনা, দ্যাটস ইট। সো আপনি যখন দেখলেন যে ওই ল্যাপটপের ক্ষেত্রে ধরেন ফর এক্সাম্পল 10টার মধ্যে 5টা ল্যাপটপ দেখলেন এবং এই ল্যাপটপের বললো যে ওরা বললো পারচেজ কস্ট হচ্ছে প্রত্যেকটা 1 লাখ করে। তো আপনি হচ্ছে এর ব্যাক এন্ডের দেখলেন, ইনভয়েস দেখলেন, দেখার পর দেখলেন যে 1 লাখ টাকা করেই আছে। সো আপনার ডান, অ্যাকুরেসি ডান। ঠিক আছে। অ্যাকুরেসি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, মানে বুঝতে পারলেন কিনা? Recording stopped. কারো কোনো কোশ্চেন আছে? এখানে জাস্ট হচ্ছে আমি স্যার মানে যে কোনো ধরনের অ্যাসেটের বা যে Recording কোনো in যেটা progress. মানে যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেই অ্যামাউন্টের এগেইনস্টে কি ডকুমেন্ট আছে ওই ডকুমেন্ট অনুযায়ী অ্যামাউন্ট ঠিক আছে কিনা ওইটা জাস্ট চেক করবেন। রাইট, ভেরি ইনিশিয়াল স্টেজ আর কি। তো দেখলেন যে ডকুমেন্টে ওরা যেটা বলছে সেটা ডকুমেন্টে ঠিক আছে, ডকুমেন্টে ম্যাচ করে। তো আপনাকে আর ফার্দার চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, হয়তো আমরা অনেকেই যারা হয়তো এখন ধরেন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড জানে না, তাদের জন্য এটাই এনাফ। এবার আসেন যে আপনি আরো কি করতে পারেন। অ্যাকুরেসি হয়ে গেলে আপনি আসবেন ভ্যালুয়েশনে, যে এটা তো হয়ে গেছে 10টা ল্যাপটপের অ্যাকুরেসি আপনার ডান। হ্যাঁ, এবার আসলেন যে ভ্যালুয়েশন কিভাবে চেক করবেন, কেউ কি বলতে পারবেন? মানে জিনিসটা কিন্তু মজা। ধরেন বলতেছে যে 1 লাখ টাকা ল্যাপটপের দাম, 1 লাখ টাকা যেটা বলছে সেটা অ্যাকুরেট, নো ডাউট। কারণ আমরা ভাউচারে দেখলাম যে ও আমাকে যেটা প্রোভাইড করেছে ইনভয়েস, সেখানে থেকে আমরা 1 লাখ টাকা করি না। তারপরেও আপনি বলছেন যে 1 লাখ টাকা ঠিক আছে দাম, কিন্তু ও যে 1 লাখ টাকা রেকর্ড করছে এটা ঠিক নাই। মানে ফাইন্যান্সিয়াল আসলে 1 লাখ টাকার বেশি আসবে বা কম আসতে পারে, সেটা কিভাবে ভ্যালুয়েশনটা আমি কিভাবে প্রাইস দেখে যাচাই করা। মার্কেট প্রাইস দেখে। মার্কেট প্রাইস। আরেকজন কি বলতেছিলেন? স্যার এটাই বলেছে। আচ্ছা, এখানে আমি একটু ক্লিয়ার করি। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে বলা আছে যে পিপি হচ্ছে দুই ভাবে করা যায়, একটা কস্ট মডেল, একটা হচ্ছে রিভ্যালুয়েশন মডেল। রিভ্যালুয়েশন মডেলটা নরমালি খুবই কম ক্লায়েন্ট ফলো করে, হয়তো 1% ক্লায়েন্টের ক্ষেত্রে পাবেন না আপনি রিভ্যালুয়েশন। ম্যাক্সিমাম হচ্ছে কস্ট মডেল ফলো করে। কস্ট মডেল হচ্ছে আপনাকে যে কস্টে আপনি কিনেছেন সেটাই রেকর্ড করবেন এবং এটা ডেপ্রিসিয়েশন চার্জ করবেন, তারপর ক্যারিং অ্যামাউন্ট প্রতি বছর দেখাবেন। মানে স্যার হিস্টোরিক্যাল কস্ট প্লাস হচ্ছে ডেপ্রিসিয়েশন চার্জ করে যেটা ক্যারিং অ্যামাউন্ট আসে। তো এটার জন্য আপনি এই মুহূর্তে মার্কেট প্রাইস কত সেই হিসেবে আপনি রেকর্ড করবেন না। এটা হচ্ছে রিভ্যালুয়েশন মডেল যদি ফলো করেন আপনাকে সেটা ডিক্লেয়ার করতে হবে পলিসি নোটে যে আমরা রিভ্যালুয়েশন মডেলটা ফলো করতেছি। সেক্ষেত্রে আপনি মার্কেট প্রাইস যাচাই করে তারপর হচ্ছে এটার এখন সেলিং প্রাইস কত, তারপর কস্ট টু সেল কত, অনেক হিসাব কিতাব আছে রিভ্যালুয়েশন মডেলের, সেগুলো দেখে কত আসে দাম সেটা রেকর্ড করবেন ক্যারিং অ্যামাউন্ট হিসেবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় কস্ট মডেলে। সো ফর এক্সাম্পল আমাদের ক্ষেত্রে ধরে নিলাম যে ক্লায়েন্ট রিভ্যালুয়েশন মডেল ফলো করে না, ক্লায়েন্ট ফলো করে কস্ট মডেল। সেই ক্ষেত্রে এই কস্ট মডেলের মধ্যে আপনাকে ভ্যালুয়েশন চেক করার ব্যাপার আছে, সেটা কিভাবে? মানে 1 লাখ টাকা ল্যাপটপের দাম বলতেছে, কিন্তু আমি বললাম ধরেন এটা হওয়া উচিত 1,10,000 টাকা, সেটা কিভাবে সম্ভব? আমরা কি স্যার কনফার্মেশন নিতে পারি? স্যার ভ্যালুয়েশন রিপোর্ট থেকে না, আমি তো বলে দিলাম যে ভ্যালুয়েশন ধরেন ভ্যালুয়েশন ও রিভ্যালুয়েশন করে না, কস্ট মডেলেই আছে। কস্ট মডেলে মার্কেট যাচাই করা না, কারণ আপনাকে তো আচ্ছা দেখেন এই জিনিসটা হচ্ছে আবার কস্ট মডেল স্যার মার্কেট যাচাই আসবে না, যেহেতু আমি রিভলিউশন স্যার কোটেশন চেক করবে, কোটেশন নিয়ে ওদের কোটেশন দেখলেন কোটেশনে 1 লাখ টাকাই আছে। আপনি তো ইনভয়েস দেখেই পাচ্ছেন, ইনভয়েস তো 1 লাখ টাকাই এবং 1 লাখ টাকা সে পেমেন্ট করছে। তারপরে বলতেছি আমি যে ল্যাপটপটা রেকর্ড করতে হবে 1,10,000 টাকায়, সেটা কিভাবে সম্ভব? স্যার যদি এই ল্যাপটপের মধ্যে এডিশনাল কোনো পার্টস অ্যাড করে 10,000 টাকার মধ্যে, তাহলে হয়তো 10,000 হইতে পারে। না, ধরেন পার্টসও কিনে নাই, শুধু ল্যাপটপে কিনছে। স্যার ডেপ্রিসিয়েশন রেকর্ডের ক্ষেত্রে কোনো থাকতে পারে? আমি বলছি ধরেন ডেপ্রিসিয়েশন দিলে তো কমবে,
আমি ধর আমি আমি বলছি কি যে এটা এটা হচ্ছে সাবসিকুয়েন্ট না, মানে ইনিশিয়াল এই বছরই মাত্র কিনছে এবং এই বছরে কোনো ডেপ্রিসিয়েশন এখনো চার্জ করেনি। তাদের পলিসি হচ্ছে যে যে বছর কিনে তার পরের বছর থেকে ডেপ্রিসিয়েশন চার্জ করে। ঠিক আছে স্যার ফ্রেড কস্ট স্যার ল্যাপটপটাকে রেডি ফর ইউজ করার জন্য যে যে এক্সপেন্স হচ্ছে সেগুলোকে ক্যাপিটালাইজ করা হয়েছে কিনা? ফ্যান্টাস্টিক, এটাই আমি চাচ্ছিলাম। দুইজনের অ্যান্সারই মোটামুটি কারেক্ট। ফ্রেড কস্ট বলেন অথবা এটাকে আমরা ক্যারিং কস্ট বলতে পারি, হ্যাঁ, বা পরিবহন খরচ। আমরা ইন্টারে বা এসএসসি তে যখন ছিল তখন দেখবেন বাংলায় লেখা ছিল পরিবহন খরচ বা ক্যারিং কস্ট। অথবা এই যে আপনি যেটা বলতেছিলেন সুন্দর করে যে এটা ইউজেবল কন্ডিশন আনতে গিয়ে আরো কোনো খরচ হয়েছে কিনা। সো আমি ইনিশিয়ালি যখন অ্যাকুরেসি চেক করলাম সব, তখন মানে আই ডিড নট নিড এনি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, বাট নাও হচ্ছে আমরা এখন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে যাচ্ছি, ঢুকতেছি। সো আমি তো ইনিশিয়ালি দেখলাম যে 1 লাখ টাকা ঠিকই কিনছে, 1 লাখ টাকা পেমেন্ট করছে এবং ক্লায়েন্ট 1 লাখ টাকা ডেবিট করছে, কিন্তু এটা 1,10,000 হবে। কারণ কি, আপনি তখন দেখলেন যে যখন যেটা নিয়ে কাজ করবেন সেটা রিলেটেড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি বলছে সেটাতে যাবেন। তো দেখলেন যে এই পিপি রিলেটেড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হচ্ছে IAS 16। সেখানে দেখবেন যে সবকিছু বলা আছে, ডিটেইলস কিভাবে করতে হবে। সেখানে গিয়ে দেখতে পেলেন যে সুন্দর করে বলা আছে কোন অ্যাসেট যখন ক্যাপিটালাইজ করতে হয় তখন অ্যাসেটের পারচেজ কস্ট প্লাস ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল যে কস্টগুলো আছে, যেগুলো হয়তো ওই অ্যাসেট না কিনলে খরচ হতো না, সেগুলো আসলে ক্যাপিটালাইজ করতে হবে। সো আমরা জানি যে কোনো কস্ট হচ্ছে দুই ধরনের হয়, একটা রেভিনিউ আর একটা হচ্ছে ক্যাপিটাল। সো রেভিনিউ এক্সপেন্ডিচার হলে কি হয়, ডাইরেক্টলি হচ্ছে প্রফিট এন্ড লসে চার্জ হয়ে যায়। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয় মানে ক্যাপিটাল নেচারের হয়, তাহলে কি হয় সেটা অ্যাসেটের সাথে ক্যাপিটালাইজ হয়। এখন ডাইরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্টের মধ্যে দেখবেন যে অনেক কথা বলা আছে, যেটা আপনি সুন্দর করে বললেন যে ইউজেবল কন্ডিশন আনতে গিয়ে ইউজেবল কন্ডিশন আনতে গিয়ে যে খরচগুলো হচ্ছে সেটা হচ্ছে ডাইরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট। একটা প্রবলেম মানে আজকে সব ধরনের সমস্যা একসাথে হয়ে গেছে। তো সেখানে দেখলেন যে আপনি এবার কি করবেন, আপনি আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন আস্তে করে যে আচ্ছা আপনি জানেন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, সো ও যে 1 লাখ টাকা দিয়ে ল্যাপটপ কিনলো, এগুলো কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলবে না। মেবি হয়তো সে হয়তো ইচ্ছা করেই সে এটা আনে নাই। ধরেন ওই ল্যাপটপ সে বাইরে থেকে অর্ডার দিয়েছে, সেটা আনতে আর 10,000 টাকা খরচ হয়েছে প্রত্যেকটা ল্যাপটপের পিছনে, সে আপনাকে বলে নাই। ওই 10,000 টাকা সে হয়তো ইচ্ছা করে এক্সপেন্স হিসেবে পিএনএল এ চার্জ করে রাখছে, আর ল্যাপটপের অ্যাসেটের ভ্যালু দেখাইছে 1 লাখ করে। এখন আপনি তো ওই এক্সপেন্স যখন অডিট করতে যাবেন তখন হয়তো পেলেও পেতে পারেন, না পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, কিন্তু আপনি তো স্ট্যান্ডার্ড জানেন এবং ওইভাবে ডিরেকশনালি আগান। আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন ভাই আপনি যে ল্যাপটপটা কিনছেন এটা আনছেন কোথা থেকে, হয়তো সে বলবে যে সে মেবি বিদেশ থেকে এটা অর্ডার করছিল, অথবা এনি হাউ যেভাবে হোক। তো আপনি তাকে বললেন যে এটা এই যে এখানে আনছেন আপনি অফিসে, এটা কোনো ক্যারিং কস্ট নাই, মানে আপনার কাউকে কোনো টাকা পয়সা দিতে হয় নাই। তখন বললো যে হ্যাঁ এটা তো আনতে গিয়ে 1,000 টাকা বা 10,000 টাকা যাই হোক খরচ হয়েছে। হ্যাঁ, তো আপনি তখন বললেন যে এই টাকাটা কোথায়, তখন সে বললো যে এই টাকা তো ভাই পিএনএল এ চার্জ করছে। তখন আপনি সুন্দর করে বলবেন যে এটা তো পিএনএল চার্জ করার কথা না, আপনি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দেখেন, সেখানে বলছে যে এই যে ডিরেক্টলি যে অ্যাট্রিবিউট হয় এই ধরনের কস্ট গুলো হচ্ছে অ্যাসেটের সাথেই করতে হয়। সো আপনি 1 লাখ টাকা না, এটা 1,10,000 করে করেন। তখন তাকে কি করতে হবে, পিএনএল এ যে 10,000 টাকা চার্জ করেছিল সেটাকে ওখান থেকে উঠায় নিয়ে ল্যাপটপের ক্যাপিটালাইজ কস্ট হিসেবে 1,10,000 দেখাতে হবে। তো যখন আপনি এটা করতে পারলেন তখন হচ্ছে আপনার ভ্যালুয়েশনটা দেখেন দুটোর মধ্যে, মানে একজন হয়তো ইনিশিয়ালি ভাবতে পারে যে অ্যাকুরেট মানে হচ্ছে যে 100 টাকা বা 1 লাখ টাকা, ভ্যালুয়েশন মানে হচ্ছে ওই ভ্যালুটা 1 লাখ টাকা, কিন্তু জিনিসটা কিন্তু তা না। ওই 1 লাখ টাকা মেবি অ্যাকুরেট, বাট ভ্যালুয়েশনের দিক থেকে ঠিক নাই। তো আপনি তখন অ্যাকুরেসিটা দেখে ফেললেন, এটাকে বলে অ্যাসারশন। আপনি যখন আপনার অ্যাসুরেন্স বইতে দেখবেন এইগুলোকে বলে অ্যাসারশন।
এই সব জিনিসগুলোকে। অ্যাসাম্পশনটা আজকে দেখে ফেললে আপনার অনেক ইয়ে হবে, ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে ভ্যালুয়েশন। আপনি হচ্ছে ভ্যালুয়েশন ডান, ঠিক আছে। তার অ্যাকুরেসি আর ভ্যালুয়েশনের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে অ্যাকুরেসি আপনার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করে কত আসা লাগবে সেটা মিন করে না। অ্যাকুরেসি হচ্ছে যে মানে এটা আসলে বোঝানোর জন্য আরো ইজি করে বলতেছি। অ্যাকুরেসি হচ্ছে ইনিশিয়াল যে পারচেজ ভ্যালু যেটাকে বলতেছে সে হচ্ছে কস্ট হিসেবে রিকগনাইজ করতেছে, সেটা অ্যাকুরেট, মানে ওইখানে কোনো ভুল নেই। অ্যাকুরেসি লেভেল হচ্ছে ভেরি ইনিশিয়াল লেভেল। যদি এমন হয় যে 1 লাখ টাকা কিনছে কিন্তু রেকর্ড করছে ধরেন 90,000, তো সেখানেই তো ভুল। আপনি যখন বললেন যে ও আপনাকে বলছে এটা পারচেজ কস্ট 100 টাকা কিন্তু 1 লাখ টাকা, কিন্তু আপনি যখন এটার ব্যাক এন্ডের ডকুমেন্ট চাইলেন তখন দেখলেন ইনভয়েসে লেখা আছে 90,000 টাকা। ইনিশিয়ালি বললেন যে ভাই তুমি তো বলতেছো 1 লাখ টাকা পারচেজ কস্ট, এখন তো তোমার ডকুমেন্টে দেখতেছে 90,000 টাকা, সেখানে কিন্তু কট অ্যাকুরেট না, সে যা বলছে সেটাই অ্যাকুরেট না। তো ভ্যালুয়েশনে কি হবে সেটা তো পরের ব্যাপার, কিন্তু আমাদের কেসে আমি দেখলাম যে আমরা দেখলাম ঠিক আছে 1 লাখ কিনছে, 1 লাখ টাকাই হচ্ছে ইনভয়েসেস ছিল। সো ইন দ্যাট সেন্স অ্যাকুরেট, সে অ্যাকুরেট কথাই বলতেছে। বাট ইন টার্মস অফ ভ্যালুয়েশন যদি আপনি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডকে ইয়ে করেন, কনসিডার করেন, তাহলে আসলে 1 লাখ টাকা হওয়া উচিত না, হওয়া উচিত হচ্ছে 1,10,000, যেটা কোনো ভ্যালুয়েশন বলতেছে। তো আমি এই অ্যাসারশনের মধ্যে অ্যাকুরেটটা আমি টিক দিতে পারতেছি যে অ্যাকুরেটটা আমি দেখছি ইনিশিয়াল যে আপনি ক্যালকুলেশন রিক্যালকুলেশন এগুলো দেখলেন বা ডকুমেন্ট কালেকশন সেগুলোতে ফাইন আছে, এই পর্যন্ত ঠিক, কিন্তু ভ্যালুয়েশনে গিয়ে আটকায় গেছে। সো ভ্যালুয়েশন নিয়ে আপনার অবজারভেশন কি? অবজারভেশন হচ্ছে যে 10,000 টাকা সে পিএনএল চার্জ করেছে, যেটা আসলে হওয়া উচিত ল্যাপটপের সাথে। যখন আপনি দেখলেন যে কস্ট হিসেবে সে 1,10,000 রিকগনাইজ করলো, তখন হচ্ছে আপনার ভ্যালুয়েশন ডান, ঠিক আছে। কোন কোশ্চেন? এবার আসেন আমরা ইতে যাই। ইতে দেখেন এক্সিস্টেন্স লিখেছি স্ল্যাশ অকারেন্স। কেন লিখেছি? স্যার এক্সিস্টেন্স হচ্ছে অ্যাসেটের ক্ষেত্রে আর অকারেন্স হচ্ছে পিএনএল এর অ্যাকাউন্টের ক্ষেত্রে। ফ্যান্টাস্টিক। সো এক্সিস্টেন্স মানে হচ্ছে যে যেটা আপনি ফিজিক্যালি এক্সিস্ট করে। এখন ধরেন যখন পিএনএল আইটেম দেখতে যাবেন সেই ক্ষেত্রে হয়তো কস্ট বা রেভিনিউ এগুলো আসলে ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই, তো ওগুলো আমাদের দেখতে হয়। সেগুলো দেখতে গেলে আমরা ওটাকে এটাকে আসলে অকারেন্স হিসেবে ট্রিট করবো তখন। সো ফর দ্য টাইমিং আমরা ধরে নিই যে পিপি এর ক্ষেত্রে আপনার হচ্ছে ইতে এক্সিস্টেন্স। এখন এক্সিস্টেন্সটা আমরা কিভাবে দেখবো? সো আপনি কিন্তু ধরেন স্টেপ বাই স্টেপ হচ্ছে পিপি শেষ করতে যাচ্ছেন। এক্সিস্টেন্স আমরা কিভাবে দেখি? Physical asset verification, cross-checking with asset register. রাইট, ফিজিক্যাল ভেরিফিকেশন। এখন ট্যানজিবল অ্যাসেটের একটা সংজ্ঞা ডেফিনেশন আছে। ট্যানজিবল অ্যাসেটটা আসলে আসে সম্ভবত গ্রিক অথবা ইটালিয়ান শব্দ ট্যাঙ্গো থেকে। ট্যাঙ্গো মানে হচ্ছে লাথি মারা। হ্যাঁ, সো ট্যানজিবল অ্যাসেট মানে হচ্ছে যেসব অ্যাসেটকে লাথি মারা যায়, ঠিক আছে। সো যেহেতু ট্যানজিবল অ্যাসেট পিপি ইনট্যানজিবল হতে পারে, হ্যাঁ, বাট যেগুলো ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে সেগুলোকে আপনাকে অবশ্যই ফিজিক্যালি দেখতে হবে। এখন যেগুলো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, বাট ধরেন সফটওয়্যার আপনি দেখতে পারেন, কিভাবে দেখতে পারেন? ফিজিক্যালি হয়তো নাই, আপনি ধরতে পারবেন না, বাট ইউ ক্যান সি যে ল্যাপটপে সে এটা ইনস্টল করছে বা তার যে সিস্টেম আছে আইটিতে সেখানে ইনস্টল করছে। হ্যাঁ, সো আমরা ফর দ্য টাইমিং ধরে নিই যে ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে এরকম অ্যাসেট আপনি দেখতেছেন। ফর এক্সাম্পল আমরা যেটা দেখলাম ল্যাপটপ, এখন সে আপনাকে ডকুমেন্টটা দিল, শিডিউল দিল 10টা ল্যাপটপ আছে, তারপরে আপনাকে শিডিউলের সাথে আপনার যে এভিডেন্স যেগুলো ছিল রিলেভেন্ট, ধরেন ইনভয়েস দিল বা ব্যাংক থেকে ব্যাংকেও টাকাটা গেছে সেই ব্যাংক স্টেটমেন্টও দেখে ফেললেন, ভ্যাট ট্যাক্স ঠিক মতো কাটছে না সেটাও দেখে ফেললেন, তারপরে এই ল্যাপটপ এখানে আনতে ইনস্টল করতে বা ক্যারিং করতে আরো 10,000 টাকা খরচ হয়েছে সেটাও সে 10,000 টাকা রেকর্ড করলো। আমার অ্যাকুরেসি ভ্যালুয়েশন দেখে ফেলছি। এবার দেখলাম যে ফিজিক্যাল জিনিসটা নাই, এত কিছু করার পরে আসলে রেজাল্ট 0, কারণ আপনি ফিজিক্যালি দেখলেন না, জাস্ট এতটুকু করে চলে আসলেন। তাহলে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি যে ল্যাপটপ অপারেট করে আসছেন আপনি অ্যাকুরেসি দেখছেন, ভ্যালুয়েশন দেখছেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি কি দেখছেন যে এটা আসলে ফিজিক্যালি আছে কিনা? আপনি তো আমরা শিট এটা দেখা হয় নাই, রেজাল্ট 0। কারণ সে তো না কিনেই আপনাকে এরকম একটা ফিকটিশাস বা ডকুমেন্ট দেখাতেই পারে।
সো এটা দেখতে গেলে আমাকে কি করতে হবে, ফিজিক্যালি দেখতে হবে। সেটা আমরা দুইভাবে করি। লাস্ট ক্লাসে যেটা বলছিলাম, হয় যে আমরা অডিট শুরু করার আগেই আমরা জানি যে আমরা অডিটটা করব, তো 31 ডিসেম্বরেই আমরা ক্লায়েন্টের কি কি ইনভেন্টরি আছে ইনভেন্টরি দেখে ফেলি ফিজিক্যালি, কারণ ইনভেন্টরি যখন আমি অডিট করতে পারবো সেখানে ওই এক্সিস্টেন্স ব্যাপারটা আসবে। তো ইনভেন্টরি আমরা দেখে ফেলি 31 ডিসেম্বরে, সাথে সাথে ওর ফিক্সড অ্যাসেট কি কি আছে সেগুলো দেখে ফেলি। আর যদি না দেখে ফেলি, আমরা যখন অডিটে যাই তখনও দেখতে পারি, কারণ এগুলো তো আসলে ফিক্সড অ্যাসেট, এগুলো তো মান্থলি কিনছে, এই বছর এডিশন হয়েছে, তো এগুলো তো এখন পর্যন্ত ডিসপোজ হওয়ার কথা না, বা ডিসপোজ হলেও এখন এই মুহূর্তে যা আছে আমি এটা ব্যাক ক্যালকুলেশন করে 31 ডিসেম্বর কি কি ছিল সেটা আমরা জানতে পারবো। হোয়াট এভার দ্য টাইম পিরিয়ড ইজ, বা আমরা ধরেন গেলাম দেখতে গেলাম এক্সিস্টেন্স। সো ফিজিক্যালি যখন দেখলেন জিনিসটা, তখন হচ্ছে আপনি এক্সিস্টেন্স কে টিক দিতে পারবেন না। এখন ফিজিক্যালি দেখার ক্ষেত্রে কি শুধু চোখের দেখা, না আপনি কিভাবে দেখতে চান ফিজিক্যালি ল্যাপটপটা? ধরেন আপনাকে এরকম 10টা ল্যাপটপ দেখাই দিল, যে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা এরকম করে 10টা দেখাই দিল, তার কি ডান? ল্যাপটপের মডেল, তারপরে হচ্ছে যেই কনফিগারেশন, এগুলো ম্যাচ করে কিনা আমার ইনভয়েসের সাথে যে ডিটেইলসটা দেওয়া আছে কম্পিউটার, ওটা মিট করতে হবে। ফ্যান্টাস্টিক। সো আমরা ক্লায়েন্ট একটা জিনিস দেখাই দিল, আমরা চলে আসবো না, আমরা কি করি, ফিক্সড অ্যাসেট রেজিস্টারে যে কোনো অ্যাসেটের হচ্ছে ডিটেইলস থাকে, পারচেজ রেট থাকে, কবে পারচেজ করলো, হ্যাঁ, তারপর হচ্ছে একটা মডেল থাকে, স্পেসিফিকেশন থাকে, অনেক সময় দেখা যাচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার থাকে অ্যাসেটের, ওটার সাথে ম্যাচ করে কিনা, ওটাও থাকে, ট্যাগ লাগাই, অ্যাসেট ট্যাগসটাকে বলি আমরা, ট্যাগের সাথে আমরা নাম্বারটা মিলে কিনা সেটাও দেখি। তারপরে ধরেন গাড়ি কিনছে, দেখেন আমার যখন ফার্মে 4 মাস, তখন একটা অডিটে যাওয়ার সময় আমার প্রিন্সিপাল আমাদেরকে ডাকলো, সব টিমকে, তখন তো আমি একদম জুনিয়র, সো ডেকে আদিব হোসেন খান আর কি, উনি ইনিশিয়াল একটা ব্রিফ দিচ্ছিল যে এই ক্লায়েন্টের আসলে কি কি প্রবলেম আছে না আছে, ওনার যাতে এক্সপিরিয়েন্স আছে ক্লায়েন্ট নিয়ে সবকিছু ডিটেইলসে বলতেছিল, আর কোন কোন জিনিস আমরা কি কিভাবে দেখতে পারি সেগুলো একটা হাই লেভেলে একটা কথা বলতেছিল, মানে জাস্ট ব্রিফ করা। তো সেখানে উনি একটা কথা বলতেছিল যে যখন ধরো তুমি প্রাইভেট কার দেখতে যাবা, তখন ফিজিক্যালি যখন দেখতে যাবা শুধুমাত্র প্রাইভেট কার দেখবা না, প্রাইভেট কারের রেজিস্ট্রেশন নেম প্লেট থাকে, তো ক্লায়েন্টের কাছ থেকে ডকুমেন্ট নিবা যে ক্লায়েন্টের নামে রেজিস্ট্রেশনটা হয়েছে কিনা, সেটা দেখলাম, দেখার পরে ওই নাম্বারটাও তুমি নেম প্লেটের সাথে ম্যাচ করে দেখবা যে এটা মেলে কিনা, কারণ ক্লায়েন্ট তো অন্য একটা প্রাইভেট কার নিয়ে এসে তোমাকে দেখাতে পারে। তো তখন আমি কোশ্চেন করছিলাম, স্যার যে ক্লায়েন্টের এরকম ইন্টেনশন থাকেই যে সে আমাকে অন্য একটা কার্ড দেখাবে, সে কি করতে পারে, ওই যে নেম প্লেট, ওই নেম প্লেটটা, কারণ আমরা কিন্তু নরমালি সারপ্রাইজ ভিজিটে যাই না, এই যে এক্সিস্টেন্স চেক করার ক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে আগেই বলি যে অমুক দিন যাবো, সো ক্লায়েন্ট কিন্তু ওগুলো রেডি রাখে সেদিন। সো ধরেন ক্লায়েন্টের ইচ্ছা যে তার প্রাইভেট কার নাই, কিন্তু সে প্রাইভেট কার দেখাইছে, এখন আপনি দেখতে চাচ্ছেন, তো আপনাকে দেখাবে, তখন ক্লায়েন্ট কি করতে পারে, অন্য একটা প্রাইভেট কার নিয়ে আসলো তার কোনো পরিচিত জনের, হ্যাঁ, নিয়ে এসে ক্লায়েন্টের ডকুমেন্টে যে নেম প্লেটটা আছে, নাম্বারটা, সেই নাম্বারটা ধরেন ফর দ্য টাইমিং সে লাগায় রাখলো, তো আপনি তখন দেখে আসলে নাম্বার প্লেট ঠিক আছে, কিন্তু জিনিসটা আসলে তার না, সেক্ষেত্রে আমরা কি করবো, কোশ্চেনটা স্যারকে করছিলাম, তো স্যার তখন হাসছিল যে ভ্যালিড কোশ্চেন, বাট উই আর নট পুলিশ, আমরা হচ্ছে অডিটর। উনি খুব সুন্দর একটা কথা বলছিল ওই দিন, আমি মানে সারা জীবন মনে রাখবো আর কি, অডিটরের আর পুলিশের মধ্যে একটা ফাইন ডিফারেন্স আছে, সেটা কি, সেটা হচ্ছে স্কোপ। আপনারা দেখবেন চ্যাপ্টার 1 যদি পড়ে থাকেন বা যদি জাকির ভাই দেখায় থাকে সেখানে, বা আপনারা অলরেডি জানেন হয়তো, একটা কথা আছে অ্যাসুরেন্সে, এভিডেন্স ইজ পারসুয়েসিভ নট কনক্লুসিভ, এটা কেউ জানেন? জি স্যার, জানি স্যার। পারসুয়েসিভ নট কনক্লুসিভ, এটা কি বলেন তো একটু? স্যার এখন ডিস্টার্ব করতেছি স্যার। স্যার কোশ্চেনটা কি অ্যানসার দিব স্যার, পারসুয়েসিভ এন্ড কনক্লুসিভ? মানে আমরা এটা কেন বলি যে অডিট এভিডেন্স ইজ পারসুয়েসিভ নট কনক্লুসিভ, এটা কেন বলি? কারণ হচ্ছে স্যার, ক্লায়েন্টের কাছে অডিট করতে গেলে ক্লায়েন্ট যে এভিডেন্স গুলো দিতে পারে সেগুলো ফর্জড হতে পারে,
সো সেই জিনিসটাকে দেখে জেনুইন মনে হলেও স্টিল মনে 0.001% হলেও একটা ডাউট থাকে। এই কারণে এটা স্যার পারসুয়েসিভ যে এভিডেন্স গুলা অডিটরের কাছে প্রেজেন্ট করা হয়। অন দি আদার হ্যান্ড কনক্লুসিভ তখনই হবে, যেমন গাড়ির যে এক্সাম্পলটা স্যার কেবল দিলেন, এক্ষেত্রে আমরা গাড়ির একটা ইঞ্জিন নাম্বার থাকে প্রত্যেকটা, ওই ইঞ্জিন নাম্বারটা গাড়ির যে রেজিস্ট্রেশন পেপার সেখানের সাথে যদি ম্যাচ ফাইনালি না করে, দেন তখন আমরা কনক্লুড করতে পারবো অথবা ডিসমিস করতে পারবো ওয়েদার এভিডেন্সটা ভ্যালিড অথবা এভিডেন্সটা স্যার ফোর্স করে আনা হয়েছে কিনা সেটা। রাইট, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর বলছেন। মানে পারসুয়েসিভ আর কনক্লুসিভ মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে, মানে এটা আমরা খুব সহজে বুঝতে পারি যে আমরা যেভাবে অডিটটা করি সেটা আসলে কখনোই কনক্লুসিভ হওয়া পসিবল না। কারণ কি, কনক্লুসিভ হওয়া পসিবল হতে গেলে যে আপনি যেটা বলেন যে ইঞ্জিন নাম্বারটা, মেবি ইঞ্জিন নাম্বারও টেম্পারিং করতে পারে মেবি। সো 0.001% হইলেও এখন ওইখানে আপনি শিওর না যে ক্লায়েন্ট যেটা বলতেছে এইটাই সেই গাড়ি। তো সেই ক্ষেত্রে আমাদের স্কোপ কোথায়? আমাদের স্কোপ হচ্ছে আমরা যে ডকুমেন্ট আমাদেরকে প্রোভাইড করবে, প্রডিউস করবে, সেটা দেখে আমাদের কি মনে হচ্ছে। আমরা পারসুয়েসিভ মানে হচ্ছে, এটাকে বাংলা বলে হয় হচ্ছে বাংলা হচ্ছে এটা কি বলে, বাংলায় তো মাঝে মাঝে আসতে চায় না, মানে আপনাকে কনভিন্সিং, রাইট, বাংলা হচ্ছে কনভিন্সিং, ঠিক আছে, প্ররোচিত করা। হ্যাঁ, প্ররোচিত করা। সো আপনাকে প্ররোচিত করতেছে বিশ্বাস করতে যে হ্যাঁ এটা ঠিক, কিন্তু আপনি একদম কনক্লুডলি বলতে পারতেছেন না, বিকজ আপনার স্কোপে ওটা নাই। ওই স্কোপে থাকে হচ্ছে বেসিক্যালি ওই যে ফরেনসিক অডিট গুলা। কিন্তু এই অডিট গুলো যে আপনি ধরেন একটা তো গাড়ির কথা বললাম, মেবি সেলস এর ইনভয়েস দিল, এখন ইনভয়েস দেখে আপনার কাছে মনে হচ্ছে যে অরিজিনাল, বা ধরেন জিনিসটা কি যে অরিজিনালি মেবি, মানে ইনভয়েস হয়তো অরিজিনাল, সে 1 লাখ টাকা দিয়ে কিনছে, সরি ধরেন সে যখন ল্যাপটপটা কিনছে সে হয়তো দিছে 90,000 টাকা, কিন্তু আপনার স্যারে কি বলছে সেটা তো বললেন না। হ্যাঁ, স্যার যেটা বলতেছিল যে এটাই, স্যার বলছে যে আমরা তো পুলিশ না, আমাদের কাজ হচ্ছে ইয়াটা ওই যে পারসুসিভ কনক্লুসিভটাই বলতেছিল যে আমাকে পারসু করতেছে কিনা। আমি দেখলাম যে আমার ডকুমেন্টে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, নেম প্লেটও সেটাই আছে, দ্যাটস ইট। এই নেম প্লেটটা আবার কি করছে এই লেভেলে আমাদের যাওয়ার দরকার নাই, ওইটা আমাদের স্কোপে নাই। এটা পুলিশ দেখবে যে এই গাড়ি কার, এই নেম প্লেটটা ঠিক আছে কিনা, নেম প্লেটটা চেক করো, সিস্টেমে দাও, দিয়ে দেখো যে নেম প্লেটটা এই গাড়ির কিনা, ইঞ্জিন নাম্বারটা চেক করো। আমাদের এত কিছু দেখার দরকার নাই, নো নিড। এটা করতে গেলে আপনারা একটা অডিট করতে 1 বছর লাগবে। সো অলওয়েজ হচ্ছে আমরা আমাদের স্কোপটা জানি। স্যার ওই কথাটা কি জানি বলছিলেন স্যার, ওই যে মানে ওটা একটু বলতেন একটু স্যার। পারসুয়েসিভ, হ্যাঁ স্যার। অডিট এভিডেন্স আর পারসুয়েসিভ, নট কনক্লুসিভ, এটা আপনাদের চ্যাপ্টার 1 এ আছে। সো আমরা হচ্ছে ওই পর্যন্ত দেখবো। এখন আমি যেন কোথায় ছিলাম, সো যেটা হয় যে ধরেন ল্যাপটপ সে ক্লায়েন্ট কিনেছে হয়তো 90,000 টাকা দিয়ে, কিন্তু যে সেলার তাকে বলছে ভাই ইনভয়েস করার সময় আমাকে একটু 1 লাখ টাকা করে দিন। অনেকে কিন্তু করে এগুলা, আপনি ইনভয়েস 1 লাখ টাকা দেখান, দাম 90,000 টাকা, 90,000 দিচ্ছি, বাট আপনি মানে হয়তো তাকে কিছু গোষ্ঠী দিল, যাই হোক, সে হয়তো 10,000 টাকা মারবে সহজ কথা। তো সে ইনভয়েস করেছে 1 লাখ টাকা দিয়ে। এখন আপনি ইনভয়েস দেখলেন 1 লাখ টাকা, কোম্পানি থেকে বের হয়েছে 1 লাখ টাকা। এখন এটা ফ্রড কিনা, মানে এটার এখন আপনি মার্কেট যাচাই করবেন, তারপরে যে যার কাছ থেকে কিনছে তার কাছে সরাসরি যাবেন, গিয়ে দেখবেন যে এই একই সেম ল্যাপটপ আরেকটা সে কত টাকা সেল করে। এই ধরনের কাজ হচ্ছে আমাদের স্কোপের মধ্যে নাই, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিটের মধ্যে নাই। এটা করার জন্য যদি ফ্রড মনে হয়, ক্লায়েন্টের কোনো একটা ফ্রড ইস্যু হয়, ম্যানেজমেন্ট ফিল করে যে এখানে দাম বেশি দিয়েছে, এখানে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের কেউ টাকা ফ্রড করছে, তখন হয়তো আপনাকে আলাদা মেজারমেন্ট দিবে যে ফরেনসিক অডিট করেন, দেখেন যে এই ল্যাপটপ আসলে 1 লাখ টাকা দিয়ে কিনছে কিনা, এটা অন্য কোথাও কোনো জালিয়াতি আছে কিনা। তো ওটার জন্য আপনি ডিটেইলসে কাজ করবেন। ইনিশিয়াল স্টেজে আমরা বলতে পারি, আমরা যখন ক্লায়েন্টের সাথে এনগেজমেন্ট করি অডিটের, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিটের, তখন আমরা বলেই দেই যে আমাদের ডিউটি ফ্রড ধরা না, বাট আমরা অডিট করার সময় যদি কোনো ফ্রড আমাদের চোখের সামনে পড়ে যায়, আমরা কনসাস থাকবো, কনসাসলি আমরা অডিট করব। যদি ফ্রড ইন কেস আমাদের সাথে চলে আসে সামনে, তখন হচ্ছে এটা আমরা রিপোর্ট করব। বা শুধু ফ্রড ডিটেকশন করার জন্যই আমরা ওইটাকেই মাথায় রেখে অডিট করবো না, দ্যাটস ইট। স্কোপের বাইরে আমাদের, মানে ফ্রড ডিটেক্ট করার জন্য আপনি অডিট করতে শুরু করেন, তাহলে বললাম যে
মেবি 2 বছর লাগবে আপনার অডিট করতে, কারণ এত আইটেম প্রত্যেকটা ক্ষেত্রে তো আপনি দেখতে যান যে এটা আসলে সেলফ। আমি ইনভয়েসকে বিশ্বাস করলাম না, এর ব্যাক এন্ডে আরো দেখতে চাই, তাহলে তো শেষই হবে না অডিট। সো ইনভয়েস পর্যন্ত আপনি দেখবেন যে ইনভয়েসটা কি আপনার কাছে 2 নাম্বার মনে হচ্ছে কিনা, মানে এই জন্যই আমরা বলি যে অরিজিনাল ডকুমেন্ট আমাদের দেখতে হয়। তো ফটোকপি দেখবো না, আমরা অরিজিনাল দেখবো। অরিজিনালটাও এখন ফ্যাব্রিকেট করা কিনা আমাদের ওইটা পর্যন্ত আমরা যাবো না, ঠিক আছে। সো এক্সিস্টেন্স চেকের ক্ষেত্রে এগুলো একটু খেয়াল করবেন, যে শুধুমাত্র দেখে আসবেন না, সাথে ওই জিনিসগুলো চেক করতে হবে। চেক টেক করে দেখলেন যে ফাইন, ঠিক আছে, যদি ফাইন হয় তাহলে আমি এটাও ওকে বলতে পারি। এখন কোশ্চেন টু অল, যে আপনারা হয়তো অডিট করার ক্ষেত্রে অনেক সময় দেখছেন যে ইনভেন্টরি যখন অডিট করতে গেছেন বা এই যে ফিক্সড অ্যাসেট যখন অডিট করতে গেছেন, তখন একটা শিডিউল নিছেন, নেওয়ার পরে হয়তো 100টা আইটেম আছে, সেখান থেকে আপনারা সিলেক্ট করলেন যে 50টা দেখবেন বা 25টা, হোয়াট এভার দ্য নাম্বার ইজ। তারপরে আপনারা কি এটা কখনো করছেন যে এই 25টা দেখবেন বা 50টা দেখবেন, যাই দেখেন, ফর এক্সাম্পল 50টা দেখবেন, এই 50টার মধ্যে হয়তো 25টা দেখবেন হচ্ছে ফ্লোর টু শিট, আর 25টা দেখবেন হচ্ছে শিট টু ফ্লোর। এই যে ফ্লোর টু শিট আর শিট টু ফ্লোর, এইগুলা কি আপনারা কখনো শুনছেন বা করছেন? ফ্লোর টু শিট আর শিট টু ফ্লোর কি? জি স্যার, করেছি না স্যার, স্যার। লিস্ট টু ফ্লোর এন্ড ফ্লোর টু লিস্ট। ওকে, স্যার সো যারা করছেন ফ্লোর টু শিট, শিট টু ফ্লোর, এটা বলেন তো কিভাবে করেন জিনিসটা? স্যার আমরা কিছু আইটেম তাদের ফ্লোর মানে শিট টু ফ্লোর, যেটা দ্যাট মিন্স তাদের শিটে যেটা আছে সেটা তাদের সিস্টেমের এন্ট্রি আছে। সো আমরা দেখি যে তাদের সিস্টেমের এন্ট্রির সাথে তারা যেটা বলছে সেটা ফিজিক্যালি এক্সিস্ট করে কিনা। এন্ড সেকেন্ডলি আমরা ফ্লোর টু শিটে যেটা দেখি যে ফিজিক্যালি যেটা এক্সিস্ট করে সেটা তাদের সিস্টেমে এন্ট্রি দেওয়া আছে কিনা। রাইট, এটা সবাই বুঝতে পারছেন যে ধরেন আপনাকে প্রথম লিস্টে দিল 100টা, সেখান থেকে আমরা ভেরিফাই কিভাবে করি, কিভাবে করতে পারি? এক হচ্ছে এই শিট থেকে বলতে পারি যে এই আইটেমটা দেখান, তো ওই আইটেমটা আপনাকে দেখালো, আপনি ম্যাচ করাইলেন আইটেমের নাম্বারটা আমার সবকিছু ঠিকঠাক আছে, এটা করতে পারি। আরটা করতে পারি যে হয়তো আপনি হাঁটতেছেন, হাঁটতে সামনে একটা জিনিস পড়লো, তখন আপনি বললেন যে এটা এই শিটে কোথায় আছে দেখান, তখন হয়তো ওটা আপনি নাম্বারটা আমার দেখলো, দেখার পরে এখানে খুঁজে বের করে আপনি দেখলেন। বেসিক্যালি সহজ হচ্ছে শিট টু ফ্লোর, মানে ওই যে আপনি ফিজিক্যালি দেখার পরে ওটাকে যখন মেলাবেন শিটের সাথে, সেটাকে আমরা ফ্লোর টু শিট বলতেছি। আর শিট থেকে যখন আপনি ফিজিক্যালি দেখবেন সেটা হচ্ছে শিট টু ফ্লোর। ফ্লোর মানে হচ্ছে আপনার সামনে যে রাখা আছে সেটাকে বোঝাচ্ছি। বেসিক্যালি সহজ হচ্ছে শিট থেকে ফ্লোরে যাওয়া, কারণ শিটে সিরিয়াল নাম্বার সব সিরিয়ালে দেওয়া থাকে, সেগুলো দেখে খুব সহজেই আর সাজানো থাকে নরমালি ওইভাবে, ওইগুলো দেখে খুব ইনভেন্টরি খুব সহজে কাউন্ট করা যায়। হোয়ারাস ফ্লোর থেকে শিটে আসলে ওইটা টাফ হয়ে যায়। তারপরে আমরা এই অর্ধেক ফ্লোর থেকে শিট আর শিট থেকে ফ্লোর করি, যেটা আপনারাই বললেন, এটা লজিকটা কি আসলে, কেন করি, কি পারপাস সার্ভ করে, দরকার কি? আমি তো শুধু শিট থেকে ফ্লোরে দেখে চলে আসতে পারতাম। ফ্লোর থেকে শিট দেখি কেন? স্যার কোন অ্যাসেটকে তারা ইউজ করছে বাট তারা সেটা মানে অ্যাসেট হিসেবে রিকগনাইজ করেনি, ক্যাপিটালাইজ করেনি, এরকম হতে পারে। সেই রিস্কটাকে মিনিমাইজ করার জন্য আমরা দেখি। সেটা কিভাবে ম্যানেজ হবে? আমি যখন কোনো অ্যাসেট আমার চোখের সামনে দেখছি এন্ড সেটা যখন আমি কোয়েরি করছি যে এই অ্যাসেটটা আমার শিটের কোথায় আছে, দেন সে যেটা দেখাতে পারে দ্যাট মিন্স এই অ্যাসেটটা তাদের সিস্টেমে এন্ট্রি আছে, তারা এটা ক্যাপিটালাইজ করেছে। সো এটা আমার মানে ভেরিফাই হচ্ছে যে আমার যে অ্যাসেটটা আমি দেখছি সেটা তাদের আসলে ওনারশিপটা আছে দেখেই তারা হচ্ছে এটা ক্যাপিটালাইজ করেছে। এটা তো আমরা শিট থেকে ফ্লোরে করতে পারতাম। মানে বোথ ওয়েটা আমরা কেন ইউজ করতেছি? যে কোনো একটা দিক দেখলেই তো হইতো। মেবি অনেকে হয়তো বোথে করেও না, না করাটা আসলে ঠিক না, করাটাই লজিক্যাল। সেটা কেন বলতেছি, একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, নেপাল, এই দেশগুলা, এই যে উপমহাদেশ, এখানে প্রবলেম আছে। একটা প্রবলেম হচ্ছে যে আমরা কোশ্চেন করতে পারি না, কোশ্চেন করি না, কোশ্চেন করার ট্রাই করি না, বিকজ অফ একটা হেজিটেশন থাকে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আমাদের সিনিয়ররাই
বা তার সিনিয়ররা যেভাবে ডেভেলপ করে দিয়ে গেছে যে সিনিয়ররা জুনিয়রদেরকে বলবে এটা করো, এইভাবে করো, দ্যাটস ইট। এখন এটা কেন করতেছে, এটা করার পারপাস কি, আমি কেন টাইম ইনভেস্ট করতেছি, এটা হয়তো সিনিয়রও জানে না, মেবি আমরাও কোশ্চেন করি না। তো কোশ্চেন করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অডিটে। আপনি প্রত্যেকটা জিনিস কেন করতেছেন এটা আগে বুঝবেন যে ভাই আমার দরকারটা কি। প্রত্যেকটা জিনিসের দরকার ছাড়া কিছুই আসে নাই। সো দরকার যখন আপনি বুঝতে পারবেন, তখনই বুঝতে পারবেন যখন সেগুলো নিয়ে বারবার কোশ্চেন করবেন। প্রত্যেকটা জিনিস কোশ্চেন করবেন যে কেন করছে, হোয়াই, দেখবেন যে আনসার পেয়ে যাবেন। আর আনসার যখন পাবেন, আপনি কেন করছেন যখন জানবেন, তখন আপনি বুঝেই করতেছেন জিনিসটা, এবং মনেও থাকবে সারা জীবন। স্যার বিষয়টা কি এমন যে অনেক সময় হচ্ছে অনেক ইনভেন্টরিকে ওরা অ্যাসেট হিসেবে দেখিয়ে থাকে, তো সেটা যাতে না হয়? না, ধরেন আপনি ইনভেন্টরি দেখতে গেছেন এবং ইনভেন্টরি আসলে সব, ওখানে কোনো অ্যাসেট নেই, তারপরে ফটো শিট 4 কেন করবেন? স্যার ওরা অনেক কিছু হয়তো শিটে আনে নাই যেটা ওরা আসলে ওদের কাছে আছে। অ্যাসেটের ওভার স্টেটমেন্ট আন্ডার স্টেটমেন্টের একটা বিষয় আছে এখানে। ফ্যান্টাস্টিক, ক্যারি অন। তারপর অ্যাকচুয়ালি হচ্ছে আমরা অনেক ইনভেন্টরি কোয়ান্টিটি বেশি থাকতে পারে, অনেক সময় কম বেশি থাকতে পারে। স্যার অনেক টাইমে সিস্টেমে শো করে না, বাট এমনি ফিজিক্যালি কেনা বেচা হয়ে যেতে পারে, ওটা সিস্টেমে শো করছে স্যার না। অনেক সময় দেখা যাচ্ছে আমরা ওভার স্টেটমেন্ট করার জন্য, দেখা গেলো কোম্পানিকে বেশি লুক্রেটিভ করার জন্য বা এখানে যাতে ইনভেস্টররা ইনভেস্ট করে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে কোম্পানি অ্যাসেটটাকে ওভার স্টেটমেন্ট করে এবং অনেক সময় আপনার এক্সপেন্সটাকে আন্ডার এস্টিমেট করে। তো সেক্ষেত্রে এটা একটা কারণ হতে পারে যে ফিজিক্যালি আছে বাট আপনার রেকর্ডে নাই, আবার অনেক সময় দেখা যাচ্ছে রেকর্ডে আছে কিন্তু ফিজিক্যালি নাই, মানে কম বা বেশি হতে পারে অ্যাসেটটাকে ওভার স্টেটমেন্ট বা আন্ডার স্টেটমেন্ট করার উদ্দেশ্যে আর কি। এটা আরেকটু এক্সপ্লেইন করি, মানে ফ্যান্টাস্টিক। আপনারা যারা বলছেন সবারই হয়েছে, মেবি যারা বলেন নাই তারাও জানেন, বা যারা জানেন না তারাও জেনে যান আজকে। আমরা ডিরেকশনাল টেস্টিং এ একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে আপনি যখন অডিট করতে যাবেন তখন সবসময় আপনার মন, দিল, চোখ সব ওপেন রাখবেন। ওপেন রাখবেন বলতে আমরা কিন্তু নরমালি যেটা চিন্তা করি সব সময় যে ক্লায়েন্ট প্রফিট সবসময় বেশি দেখাবে, ক্লায়েন্ট ট্রাই করবে অ্যাসেটটা বেশি দেখানো, ক্লায়েন্ট ট্রাই করবে লায়াবিলিটি কম দেখানো। এই যে একটা স্টেরিওটাইপ আমরা করি, এটা ঠিক না, উল্টায় পাল্টায় দেখতে হবে। হ্যাঁ, কারণ কি ডিপেন্ড করে কিছু কিছু সময়। আমি সবসময় একটা কথা বলি যে আমাদের কেন দরকার হয় জানেন, আসলে এই ডাবল এন্ট্রি সিস্টেম যে লুকআউট প্যাসিভলি এমনভাবে করে গেছে, ক্লায়েন্ট চাইলেও খুব সহজে কোন একটা জিনিস নাই করে দিতে পারবে না, বা কোন একটা জিনিস হঠাৎ করে নিয়ে আসতে পারবে না। তাদেরকে এন্ট্রি দেওয়ার সময় যখন দিবে তখন ডাবল এন্ট্রি তাহলে ম্যাচই করবে না। ম্যাক্সিমাম ক্লায়েন্ট যেটা করে, একটা কোম্পানির একদম ইনসেপশন থেকে শুরু করে এই কোম্পানি ধরেন 20 বছর যদি চলে, তাহলে এর হচ্ছে যখন ডিজলভ হয়ে যাবে, এই 20 বছরের মধ্যে টোটাল এক্সপেন্স, টোটাল রেভিনিউ বা ইনকাম সেমই থাকে মোটামুটি। এইখানে বেশি কিছু করতে পারে না। যেটা করে সেটা হচ্ছে এক বছরেরটা আরেক বছরে দেখায়, ওই বছরটা এই বছরে নিয়ে আসে, মানে আর্নিং ম্যানেজমেন্ট করে আর কি। এটাই হচ্ছে ক্লায়েন্ট করে বেসিক্যালি। যেটা আমরা বলতেছি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হিসেবে এটা করা যাবে না, যে বছরের জিনিস সেই বছরই দেখাতে হবে। এই বছর একটা জিনিস ইচ্ছা করে তুমি ডিলে করে আর নেক্সট ইয়ার দেখালা, নেক্সট ইয়ার জিনিস এই বছর দেখালা। হ্যাঁ, এটা খুব ভালো একটা এক্সাম্পল কি, ক্লায়েন্ট যারা মানে এই সিএফও সিইও তারা কি করে, তারা তো হয় ফর এক্সাম্পল আপনি রেভিনিউ অডিট করতে গেছেন, ঠিক আছে? আচ্ছা, এটা বলেন তো, এই যে আমরা কিন্তু এগুলো সব করাই ফেলতেছি, একটু পরে দেখবেন যখন পড়বো তখন খুব সহজ। এই অঙ্কটা যে পারেন সে হচ্ছে হ্যান্ড রেইজ করবেন, বলবেন না আগে। এখানে এই গাড়ির নিচে এই সংখ্যাটা কত বলা দরকার নাই, যারা পারবেন তারা জাস্ট হ্যান্ড রেইজ করেন। দুইজন, চারজন,
7 জন, 6 জন, 8 জন, 9 জন। হয়তো অনেকে পারতেছেন, আবার অনেকে পারবেন না। এখন ডান। স্যার এখানে কি ডিসেবলড পার্কিং এ গাড়ি পার্ক করা হয়েছে? হ্যাঁ, পার্কিং ঠিক আছে। এই গাড়ির নিচে আসলে কত সংখ্যাটা কত? সংখ্যা তো মনে হচ্ছে স্যার নাই। যদি ডিসেবলড পার্কিং এ পার্কিং করা হয় তাহলে তো সংখ্যা নাই কোনো। সংখ্যা আছে, সংখ্যাটা কত সেটা বলতে। এখন বলেন, যারা পারেন নাই তারা এখন চেষ্টা করেন। এবার হ্যান্ড রেজ করেন কারা কারা পারছেন। এখন আস্তে আস্তে বাড়তে থাকবে, যে সবাই অ্যাক্টিভ থাকেন, সবাই পারবেন। এর কারণ কি দেখেন, আগেরটা আমরা দেখছিলাম একটু উল্টা করে, আর এটা দেখছিলাম হচ্ছে মানে উল্টা সোজা ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আপনাকে আসলে বুঝতে হবে যে কোনো জিনিস যখন দেখবেন তখন হচ্ছে বোথ ওয়েতে দেখার চেষ্টা করবেন, মানে ঘোরায় ফিরে। যেটা আমরা এক্সাম্পল দিচ্ছিলাম যে মনে করেন ইয়ার 1, তারপরে হচ্ছে ইয়ার 2, তারপর ধরেন ইয়ার 3। আপনারা যে এর অডিট করতে গেছেন, অডিট করা, আমি সবসময় একটা কথা বলি কি, অডিট করতে গিয়ে মানে একদম ঝাঁপায় পড়ে অডিট করা, ডকুমেন্ট কালেক্ট করা, এগুলো দেখে আসলে খুব বেশি কিছু বের করা যায় না, কারণ ডকুমেন্টের সাথে মিলবে না এরকম কেস খুব কম হয়। ঝামেলা যেগুলো হয় সেগুলো হচ্ছে কথা বলতে বলতে, দেখবেন যে ক্লায়েন্টের সাথে বেশি বেশি কথা বলবেন, দেখবেন যে অনেক ঝামেলা বের করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি অডিটে গেছেন, অডিটে গিয়ে প্রথমে অনেক কিছু করতে হয়। তারপরে ধরেন আপনি সিএফও কে জিজ্ঞেস করলেন যে ভাই আপনাদেরকে কোনো ইনসেনটিভ দেয় কিনা কোম্পানি থেকে। সিএফও আপনাকে কথা কথা বলে ফেললো যে ইনসেনটিভ দেয়। জিজ্ঞেস করলেন যে ইনসেনটিভটা কিভাবে দেয়, তখন বললো যে রেভিনিউ যদি 100 টাকার বেশি হয় তাহলে টোটাল রেভিনিউর উপরে আমি 1% বোনাস পাই, বা ধর 99 হয়েছে, সে 1 টাকা পাবে না, কিন্তু 100 টাকা হয়ে গেলেই টোটাল অ্যামাউন্টের উপরেই সে 1% বোনাস পাবে রেভিনিউ। এটা আপনি জানেন যে এরকম ম্যানেজমেন্ট একটা ইনসেনটিভ আছে। এবার দেখলেন যে ম্যানেজমেন্ট ইয়ার যে বছর আপনি অডিট করতে গেছেন সেই বছরে হচ্ছে 90 টাকা রেভিনিউ, রাইট? সো আপনার ইনিশিয়ালি মনে হতে পারে যে ক্লায়েন্ট তো আসলে ট্রাই করবে রেভিনিউ বাড়ানো, কারণ কি যে এই রেভিনিউ বাড়াইলে তার হচ্ছে একটা ইনসেনটিভ পাওয়া যায়। তো মেবি এখানে যে 90 টাকা হচ্ছে সে ওভারসিট করে রাখছে, মেবি এখানে 80 টাকা হওয়ার কথা। তো আপনি একদম ডিরেকশনালি ওইভাবেই আগে থাকলেন যে কোথায় রেভিনিউ ওভারসিট করছে সেটা দেখলেন। এখানে যে আন্ডারস্টেট করছে আসলে এটা মাথায় আসতেছে না, তো আপনারা হয়তো দেখলে ইগনোর করবেন, মানে হয়তো খেয়াল করবেন না। তো সবসময় ওপেন থাকবেন যে এখানে মেবি 90 টাকাতে আন্ডারস্টেট করছে, মেবি এটা 100 টাকা হওয়ার কথা ছিল বা 99 টাকা হওয়ার কথা ছিল। এটা কিভাবে করে ক্লায়েন্ট, এরা দেখবেন বাজেট করে, মানে নেক্সট 5 ইয়ার্স ওর রেভিনিউ কেমন হবে। তো ধরেন আমি যদি সিএফ হইতাম, আমি চিন্তা করতাম যে আচ্ছা ইয়ার 0-তে গিয়ে আমি দেখলাম যে ইয়ার 1-এ আমার রেভিনিউ হবে ফর এক্সাম্পল ধরেন 98, ইয়ার 2-তে গিয়ে আমার ধরেন রেভিনিউ হবে ফর এক্সাম্পল 97, ইয়ার 3-তে গিয়ে আমার রেভিনিউ হবে ধরেন ফর এক্সাম্পল 95। এটা হচ্ছে আমি ফোরকাস্ট করলাম। এখন দেখেন যে সিএফওর 100 টাকার উপরে রেভিনিউ হইলেই 1% বোনাস পাওয়ার কথা ছিল, সে কিন্তু 3 বছরের 1 বছর বোনাস পাবে না। তো আমি যদি সিএফও হই আমি কি করব, টোটাল যে 98, 97, 95 যেটা বলছিলাম যে টোটালে আসলে আমি কোনো চেঞ্জ করব না, টোটালটা একই থাকবে। আমি যেটা করব এই 8 টাকে আমি পরে 2 বছরে ভাগ করে দিব। আমি এই বছরে 90 টাকা দেখাবো, আর এই বছর আরো 4 টাকা দেখালে কত হয়, বা ধরেন 5 টাকা দেখালাম, 3 টাকা দেখালাম, 3 টাকা দেখালে এখানে 100 টাকা হয়। আমার হাতে এখন 5 টাকা আছে, এখানে 5 টাকা দেখালাম, এখানে 100 হবে। সো অ্যাট লিস্ট আমি 2 বছর বোনাস পাবো, ঠিক কিনা?
তো তার মানে এই বছরের রেভিনিউ হচ্ছে ও আন্ডারস্টেট করছে, এই 2 বছর ওভারস্টেট করছে। সো অলওয়েজ যে সে রেভিনিউ মানে ওভারস্টেট করবে সবসময় তা না, কিন্তু কোনো কোনো বছর তার হয়তো আন্ডারস্টেট করা দরকার হতে পারে। সো আমরা কমপ্লিটনেস দেখবো যে আসলে যত টাকা রেভিনিউ হওয়ার কথা ছিল তত টাকাই হয়েছে কিনা, নো মোর নো লেস। বুঝতে পারছেন? সো আমার কথা শোনা যাচ্ছে? ভিডিওতে Yes, আমি sir. আমাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, স্যার শোনা যাচ্ছে ক্লিয়ার। ওকে। সো এই ক্ষেত্রে আমরা এইভাবে চিন্তা করি যে আমাকে তো ক্লায়েন্ট বললো 10টা ল্যাপটপ। সো ধরেন ক্লায়েন্টের কাছ থেকে আমি একটা শিডিউল নিছি, সেই শিডিউলটা ধরেন এইভাবে 1 থেকে 10 পর্যন্ত আছে। আর ধরেন এরকম এখানে ফ্লোরে 10টা দিয়ে এক্সাম্পল দিচ্ছি, তো 10,000 হলে তখন আপনি আর মানে হিসাব রাখতে পারবেন না, বাট ফর আন্ডারস্ট্যান্ডিং 10টাই বোঝেন। হ্যাঁ, 10টা দেয় আছে। এখন ফ্লোরে ধরেন এরকম 1 2 3 4 ধরেন 4, তারপর ধরেন 5, এখানে ধরেন 6, এখানে ধরেন 8, তারপরে ধরেন এখানে ধরেন 9, এখানে ধরেন 12, এখানে ধরেন 7, তারপরে কত বাকি থাকে 1 2 3 4 5 6 7 8 10 বাই 11, এখানে ধরেন 10 আছে। নরমালি তো মানে সিরিয়াল থাকে না, এরকম ফ্লোরে হচ্ছে ছড়ানো ছিটানো থাকে হাজার হাজার আইটেম। এবার আপনি চিন্তা করলেন যে এই 10টা থেকে আপনি 5টা দেখবেন, ফর এক্সাম্পল প্রথম 5টা দেখবেন, এবং এই 5টাই হচ্ছে শিট টু ফ্লোর করবেন। তো আপনি শিট টু ফ্লোর করতে গেলে আপনি বলবেন যে এটা কোথায় দেখাও, সে আপনাকে ফ্লোরে দেখাবে এটা, ফাইন। এটা কোথায় দেখাও, সে আপনাকে এটা দেখাবে। এটা কোথায় দেখাও, সে আপনাকে এটা দেখাবে। এরকম 4 নাম্বার দেখলেন, 5 নাম্বার দেখলেন, হাতে তালে দিয়ে চলে আসলেন যে সব ঠিক আছে শিট টু ফ্লোর দেখে। এখন শিট টু ফ্লোর আপনি এই 5টা দেখে এই 5টা ঠিক বলতেছেন, আপনি 10টাও যদি দেখতেন মানে ফুলটাও যদি দেখতেন 10টাই পাইতেন আপনি। এখানে যে 11 12 নম্বর যেটা ছিল না, এই যে 11 নাম্বারটা, এটা কিন্তু আপনি এই শিট টু ফ্লোর করে জীবনেও পাবেন না, এই বইটা ধরতে পারবেন না। মানে ক্লায়েন্ট আসলে ওভারস্টেট করে নাই, সেটা আপনি শিওর হতে পারবেন হচ্ছে শিট টু ফ্লোর করে। কিন্তু ক্লায়েন্ট যে আন্ডারস্টেট করে নাই সেটা আপনি শিট টু ফ্লোর করে কখনোই পাবেন না, যদি ফুলটাও আপনি দেখেন পাবেন না। সো সে যে আন্ডারস্টেট করে নাই সেটার জন্য আপনাকে দেখতে হবে ফ্লোর টু শিট। মানে ফ্লোর টু শিট দেখতে গেলে কি হবে, হঠাৎ করে আপনি এরকম ঘুরতে ঘুরতে এটা চোখে পড়ে গেল, আপনি বললেন যে 12 নম্বরটা দেখাও, তখন সেটা আর পাবে না খুঁজে। তখন বলবেন যে তোমার তো আমি দেখতেছি ফিজিক্যাল জিনিসটা আছে, বাট তুমি আন্ডারস্টেট করছো, সো তুমি এখানে 11টা ঢোকাও, বা যেটা পাইছেন 12টা ঢোকাও। তখন আপনি কিন্তু একটা অবজেকশন দিতে পারবেন যে ক্লায়েন্ট আমাকে বলতেছে 10টা ল্যাপটপ, যেটা আমি দেখলাম 10টা ল্যাপটপের অ্যাকুরেসি ঠিক ছিল, ভ্যালুয়েশন ঠিক ছিল, এক্সিস্টেন্সও ঠিক আছে, বাট কমপ্লিট না। মানে আসলে 10টা ল্যাপটপ সে যে বলতেছে এটা কমপ্লিট কোনো লিস্ট সে বলতেছে না, এটা আসলে 11 ল্যাপটপ, 11টা ল্যাপটপ আছে ক্লায়েন্টের। সো কমপ্লিটনেস চেকে গিয়ে সে ধরা গেছে। এই কমপ্লিটেড চেক আপনি করতে গেলে বোথ ওয়েতে করতে হবে। মেবি এখানে এমন হতে পারতো ধরেন 9 নম্বরটা আসলে এখানে নাই, সো আপনি বললেন 9 নম্বরটা দেখাও, সে আপনাকে দেখাতে পারলো না, এটাও কমপ্লিটনেস চেক হচ্ছে, মানে বাট হাফ। এটা হচ্ছে ক্লায়েন্ট যে ওভারস্টেট করে নাই সেটা আপনি শিওর হচ্ছেন, তো তখন কমপ্লিট পিকচার দেখতে পাবেন। জি, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার আমরা তো যেখানে যাই অডিটে, যেমন বাংলাদেশ বিমানে গেছিলাম ইনভেন্টরি অডিটের জন্য, ওয়ার হাউসে ওদের যেখানে জিনিসপত্র রাখে ওইখানে ওদের কি কি আছে না আছে ওর একটা লিস্ট ধরাই দিছে আমারে। তা আমি চেক করে দেখলাম কোনো ভুলে পাইলাম না, অনেকগুলো দেখছি এমনকি। আপনি কি ফ্লোর টু শিট, শিট টু ফ্লোর দুটাই করছেন নাকি শুধু শিট টু ফ্লোরে গেছেন? ফ্লোরে গেছিলাম।
এবার দেখেন, আমি আমি একটা জিনিস সবসময় বলি যে আপনি যখন অডিট করে আসেন, অডিট করার পরে একটা জিনিস আপনি কনফার্ম করবেন যে আপনি অডিট করার পরে আপনাকে কেউ কোশ্চেন করে যেন আটকাতে না পারে। আপনি অডিটে কি করছেন না করছেন সেটা কিন্তু ইস্যু না, ইস্যু হচ্ছে যে আপনি পারফর্ম করছেন কিনা। ধরা পড়ে নাই সেটা ডিফারেন্ট জিনিস, বাট আপনি কাজটা করছেন কিনা সেটা হচ্ছে আপনাকে বোঝাইতে হবে। আপনি কিন্তু কোথাও আপনাকে জবাবদিহি করতে হবে না যে তুমি ধরতে পারো নাই কেন। আপনি বলবেন যে ভাই আমি তো স্যাম্পলিং বেসিসে করি, আমি তো আমার চোখে পড়ে নাই, আসে নাই স্যাম্পলে, এইটা আপনি পার পাবেন। কিন্তু আপনাকে যদি এইভাবে গ্রস লেভেলে বলা হয়, ধরেন আপনি যেটা করছেন বাংলাদেশ বিমানে গিয়ে আপনি শিট টু ফ্লোর করে আসছেন, এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি এটা কিভাবে কনফার্ম করছেন যে যেটা ফ্লোরে আছে কিন্তু শিটে নাই, মানে কোম্পানি আন্ডারস্টেট করে রাখছে, এটা আপনি কিভাবে কনফার্ম করছেন, তখন কিন্তু মানে ইউ উইল নট হ্যাভ এন অ্যান্সার যে আমি এটা আসলে কিভাবে করি, আমি তো করি নাই। কিন্তু আপনি যদি শিট টু ফ্লোর, ফ্লোর টু শিট করেন, আপনি বলবেন যে আমি 5টা দেখছি শিট টু ফ্লোরে, 5টা দেখছি ফ্লোর টু শিটে। মেবি ফ্লোর টু শিট করতে গিয়ে আপনার এই 12 আর 11 চোখেই পড়ে নাই, মেবি আপনি এটা চোখে পড়ছে, বলছেন এটা দেখাও তো, সে আপনাকে দেখাইছে, বলছেন এটা দেখাও তো, সে আপনাকে এটা দেখাইছে, এখানে ধরেন 8 আছে, এটা দেখাইছে। হ্যাঁ, এখন ফ্লোর টু শিট করেও আপনি এই 12 আর 11 নাম্বার ভুলটা ধরতে পারেন নাই, দ্যাটস ওকে, এটাতে কোনো সমস্যা নাই, আপনার স্যাম্পলে আসে নাই, কারণ আপনি তো ফুল অডিট করেন নাই, আপনি বলে দিচ্ছেন এনগেজমেন্ট লেটার আমি ফুলটা দেখবো না, আমি যতটুকু দেখছি তার মধ্যে ভুল পাইনি। কিন্তু আপনি এটা কনফার্ম করতে পারতেছেন যে আমি ফ্লোর টু শিট দেখছি, মানে আন্ডারস্ট্যান্ড যে করেন নাই সেটা আমি চেক করছি, কিন্তু শুধু শিট টু ফ্লোর দেখে আসলে আপনি এটা বলতে পারেন নাই। সো শুধু শিট টু ফ্লোর দেখে আসলে আপনি কি করতে পারতেন, আপনি অ্যাকুরেসি, ভ্যালুয়েশন, এক্সিস্টেন্স এগুলো টিক টিক দিতে পারতেন। কিন্তু আমি যদি কমপ্লিটনেস নিয়ে আপনাকে কোশ্চেন করি যে তোমাকে যে 10টা ল্যাপটপ বলছে সেটা কি কমপ্লিট কিনা, মানে এটা তো 9টা হতে পারতো, এটা তো 11টা হতে পারতো, এটা যে 9টা না সেটা তুমি কিভাবে চেক করছো, তখন আপনি বলছেন যে আমি শিট টু ফ্লোর করছি, ওকে ফাইন, এটা আমি কনফার্ম করলাম। এটা যে 11টা না সেটা তুমি কিভাবে কনফার্ম করছো, তখন বলবেন যে আমি ফ্লোর টু শিট করছি। সো দুইটা যেহেতু আপনি করছেন তার মানে আপনি কমপ্লিটনেস চেক করছেন, কথাটা বুঝতে পারছেন? ইয়েস স্যার। সো কমপ্লিটনেস নিয়ে আর কোনো কোশ্চেন? স্যার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের কোন আইটেমের ক্ষেত্রে কমপ্লিটনেসটা কিভাবে চেক করব? হ্যাঁ আসবো, আমরা একটা একটা করে আসবো, আমরা আগে ব্যালেন্স শিটটা শেষ করি, তারপর পিএনএল আমরা কমপ্লিটনেসটা কিভাবে দেখবো সেটা আমরা আলাপ করব, কোনো সমস্যা নেই। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। শিট টু ফ্লোরের বিষয়টা তো বুঝলাম, এখন আমরা দেখছি যে যদি আমাদের আন্ডারস্টেড বা ওভারস্টেড হয় তাহলে আমরা শিট টু ফ্লোর বা ফ্লোর টু শিট করবো, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের হিসাবটা কমপ্লিট কিনা। বাট আমাদেরকে যদি প্রথম থেকেই বলে দেয় যে আপনারা শিট টু ফ্লোরই করবেন, ফ্লোর টু শিট আপনাদের করার দরকার নেই, সেক্ষেত্রে কি অডিটটা কমপ্লিট না, সেক্ষেত্রে কি স্যার আমরা কমপ্লিটনেসের অথেন্টিকেশনটা দিতে পারবো? না দিতে পারবেন না, কিভাবে করবেন, আর আপনাকে এটা বলার রাইট ওদের নাই। এখন যদি বলে যে আমাকে দেখতেই দেয় নাই কোনোভাবে, ফ্লোর টু শিট আমাকে করতেই দেয় নাই, আর আপনি তার সাথে মারামারি করবেন না, মারামারি করবেন না, কিন্তু আপনার একটা পাওয়ার আছে, বলেন তো কোথায়? রিপোর্ট দেওয়ার সময় রিপোর্টে এভিডেন্স বলে দেওয়া, রাইট, এই যে এই জায়গা আপনি কাজ করবেন। আমি বলছি যে আমাদের ক্ষমতা নাই, মারামারি করার দরকার নাই, ঠিক আছে দেখতে দিলেন না দিলেন, আমি কি দেবো? তুমি ডিসক্লেমার নিবা, ক্লায়েন্ট নিবে না, কারণ ক্লায়েন্টের আবার রিপোর্টে মডিফাই হয়, কোয়ালিফাই হয়, এই ডিসক্লেমার মানে কোয়ালিফাই, ডিসক্লেমার মানে কোয়ালিফাই। আপনি ভাই মারামারি করবেন কেন? আপনি বলুন ঠিক আছে তুমি দেখতে দাও নাই, আমি দেখবো না, রিপোর্ট কোয়ালিফাই করবো, রিপোর্টে সুন্দর করে বলে দিব তুমি তোমার কতটা ভুলেছে আমি জানি না, কিন্তু আমি বলে দিব যে আমি এটা দেখতে পারিনি, এই অ্যাজাম্পশন আমি কভার করিনি। সো মেবি এখানে ওভারস্টেট করা থাকে, আন্ডারস্টেট করা থাকে, আমি ওভারস্টেটমেন্ট করা নাই সেটা দেখছি, বাট আন্ডারস্টেটটা দেখতে পারিনি, রিপোর্ট কোয়ালিফাইড। এবং আপনি ভয় দেখাবেন যে আমি যে ওভারস্টেটের ক্ষেত্রে আমি যে অ্যামাউন্ট করব উল্লেখ করব সেটা হচ্ছে পুরো পিপিই করব, কারণ পুরো পিপিই ধরেন পুরো না হলে আপনি এক্সট্রাপোলেট করবেন যে আমি 50% ধরেন আমি দেখছি শিট টু ফ্লোর, তো বাকি ধরেন 100 টাকার ধরেন ওর হচ্ছে পিপি তে হিউজ ভ্যালু থাকে, তো আপনি বলবেন আমি ফ্লোর টু শিট করার প্ল্যান ছিল অর্ধেক, আর অর্ধেক ছিল ফ্লোর টু শিট করার, আর অর্ধেক ছিল শিট টু ফ্লোর করা। যেহেতু আমাকে ফ্লোর টু শিট করতে দাও নাই, আমি ধরে নিব তোমার 100 টাকার মধ্যে আমি 50 টাকা দেখছি, তো বাকি 50 টাকা আমি রিপোর্টে বলবো যে বাকি 50 টাকা আমি কিছু দেখতে পারিনি। রাইট স্যার, জীবনও রাজি হবে না, আর যেটা রাজি হয় ভালো, আপনার কাজ কমছে ভাই, আপনি আরো কম কাজ করে রিপোর্ট ইস্যু করে দিয়ে চলে আসবেন, ঠিক আছে? সো ক্লায়েন্টকে সাইজ করার কোনো ব্যাপার না, আপনার হাতে সবসময় ক্ষমতা আছে রিপোর্ট নিয়ে। সো কমপ্লিটনেস ডান। Any question?
ওকে, এত কিছু করছেন, এত কিছু করে ফেলছেন, কিন্তু আপনি মানে ঠিক মতো খেয়ালই করেন নাই যে আপনাকে যখন ইনিশিয়ালি বলছেন যে অ্যাকুরেসিটা একটু দেখবো, আপনি ডকুমেন্ট নিছেন, ইনভয়েস নিছেন। তো ইনভয়েসে তো নরমালি থাকে যে ইনভয়েসটা কার নামে ইনভয়েসটা করা হচ্ছে। তো আপনি হয়তো খেয়ালই করেন নাই, শুধু অ্যামাউন্ট নিয়ে কাজ করি আমরা, অ্যামাউন্টের চোখে দেখছি 1 লাখ টাকা, ওকে ফাইন নেছে আমি টিক দিয়ে চলে আসছি। কিন্তু ইনভয়েসে হয়তো আপনি গেছেন মিস্টার ABC কে অডিট করার জন্য, ইনভয়েসে লেখা ছিল মিস্টার XYZ বা সরি XYZ লিমিটেড কোম্পানি। তার মানে ইনভয়েসটা আসলে XYZ এর, সে আপনাকে একটা ভুল ইনভয়েস দিয়েছে, অন্য কোম্পানি ইনভয়েস দিয়ে দিয়েছে, ওরা কিনছিল ল্যাপটপ, সেটা দিয়ে চালাই দিছে। ওনারশিপই দেখেন না আপনি। তো আপনি অ্যাকুরেসি দেখলেন, ভ্যালুয়েশন দেখলেন, এক্সিস্টেন্স দেখলেন, কমপ্লিটনেস দেখলেন যে আসলে এই জিনিসটা সে ওনই করে না। তো তার তো আসলে হওয়ারই কথা না এই ল্যাপটপ, সে রেকর্ড করে বসে আছে, কিন্তু আপনি কিন্তু সব অডিট করে বাসায় এসে বসে আছেন। তারপর হঠাৎ করে পরে ধরা পড়লো যে এই ল্যাপটপটা ওই ক্লায়েন্টের না, অন্য ক্লায়েন্টের ল্যাপটপ দেখায় রাখছে। তখন আপনি কি রে ভাই, আমি অ্যামাউন্ট দেখলাম, ভ্যালুয়েশন ঠিক মতো আছে কিনা সেটাও দেখলাম, আবার ফিজিক্যাল দেখে আসলাম, ফ্লোর টু শিট টু ফ্লোর করলাম, এখন বলে যে ল্যাপটপই তার না। হয়তো আপনি ছোট্ট একটা জিনিসই করেন নাই, যে ওই ইনভয়েসে দেখেন নাই যে কার নাম ইনভয়েসটা করা। যদি আপনি ওটা দেখতেন, আপনি ইউ কুড টিক দিস ওয়ান, ওনারশিপ ঠিক আছে। সো আপনি যে এই চেকলিস্ট না থাকলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু চেকলিস্ট যখন আপনার সামনে থাকবে যে আমি এগুলো করতেছি কিনা এবং এগুলো কিভাবে করতেছি সেগুলো ওয়ার্ক ডানে লিখবেন, অ্যাকুরেসি করার জন্য কি করছেন আপনি ওটা ডিটেইলস লিখবেন। মানে আমরা মানে অডিটর হিসেবে আপনার কাজ কি, আপনি যে কি কি কাজ করলেন রেকর্ড করে রাখলেন, ডকুমেন্টকে দুই একটা জিনিস কালেক্ট করে রেখে দিলেন, আপনার কাজ শেষ, এবার কেউ আপনাকে ধরতে পারবে না। সো আপনি ওয়ার্ড ডানে লিখে রাখছেন যে অ্যাকুরেসির জন্য আমি এইগুলো চাইছি, এগুলো আমি দেখছি অ্যামাউন্ট গুলো মিলছে কিনা, ভ্যালুয়েশনের ক্ষেত্রে দেখছি যে এটার সাথে আরো ডিরেক্টলি অ্যাট্রিবিউট কস্ট আছে কিনা সেটা আমি দেখছি, আমি বলছি যে কি কি তুমি কোনো ক্যারিং কস্ট আছে কিনা সেগুলো দেখলাম, সেগুলো সে ক্যাপিটালাইজ করছে। ফিজিক্যাল আমরা দেখে আসছি যে এক্সিস্টেন্সটা আমরা দেখলাম, ফিজিক্যাল দেখার সময় আমরা শিট টু ফ্লোর টু শিট করছি, কমপ্লিটনেস দেখছি। তারপরে আমরা যখন ইনভয়েসটা দেখলাম সেখানে দেখলাম যে এটা ক্লায়েন্টের নামে পারচেজ করা, সো ওনারশিপে দেখছি। এখন তো এটা আপনি না করেন, ওয়ার্ডে না লিখে রাখেন এবং ফিউচার ধরা পড়ে যে এই ল্যাপটপ আসলে ক্লায়েন্টের ছিল না, কিন্তু আপনি এত কাজ করে ফেলছেন, কোনো লাভ নেই। সো ওনারশিপে দেখতে হবে। এখন কোশ্চেন হচ্ছে ল্যাপটপ ABC কোম্পানিরই, যে কোম্পানি আমরা অডিট করতে গেছেন, কিন্তু ইনভয়েস করা হয়েছে XYZ লিমিটেড কোম্পানির নামে, কিন্তু ওনারশিপ আবার ঠিক আছে, ওনারশিপ আসলে ABCD, কিভাবে সম্ভব এটা? স্যার রাইট অফ ইউজ অফ অ্যাসেটের জন্য স্যার ইন্টারকোম্পানি ট্রানজাকশন। ফ্যান্টাস্টিক। রাইট অফ ইউজ অ্যাসেটটা ঠিক আছে, যে IFRS 16 যেটা বলছেন এটা আপনি হাই লেভেলে বলছেন। আমাদের এক্সাম্পলের ক্ষেত্রে এই যে বললেন যে হচ্ছে ইন্টারকোম্পানি ট্রানজাকশন অনেক সময় হয়, হ্যাঁ এটা হচ্ছে রাইট। সো কি হতে পারে, মনে করেন যে ACI তো মাদার কোম্পানি, ধরেন ACI লজিস্টিক্স আছে, লজিস্টিক্সের টাকা নাই, পয়সা নেই, হয়তো এই মুহূর্তে তার ক্রাইসিস, এখন তার ল্যাপটপ লাগবে, সে ACI কে বলছে যে আমাকে একটা ল্যাপটপ কিনে দাও। ACI এর টাকা দিয়ে ল্যাপটপ কিনছে, যখন সে কিনছে ল্যাপটপটা হয় তার নামে দিছে, ACI লিমিটেড কোম্পানির ওই ইস্যু করছে ACI লিমিটেড কোম্পানি। ACI লিমিটেড কোম্পানি কি করলো, এই ল্যাপটপটা ট্রান্সফার করছে ধরেন ACI লজিস্টিক্স এর নামে। সো লজিস্টিক্স তার নামে রেকর্ড করতে পারবে, কিন্তু আপনি দেখবেন এর যে ব্যাক এন্ডে যে ইয়াগুলো, যখন দেখলেন যে এখানে ACI লজিস্টিক্স এর অডিট করতে গেছেন কিন্তু ইনভয়েস ACI লিমিটেড এর, তখন লজিস্টিক্স এ জিজ্ঞেস করবেন যে ভাই এটা তো ACI লিমিটেড এর অ্যাসেট দেখতেছি, এটা আপনি রেকর্ড করছেন কিভাবে? তখন দেখবেন অ্যাকাউন্টে এন্ট্রি গুলো আপনাকে দেখাবে যে আমরা হচ্ছে ওদের কাছ থেকে লোন নিচ্ছি, এটা ওনারাই কিনছে বাট আমাদেরকে ট্রান্সফার করে দিয়েছে, ট্রান্সফারটা ঠিক থাকবে, ট্রান্সফার করে দিলাম। আর সেক্ষেত্রে অ্যাকাউন্টিং এন্ট্রি কি হবে, ল্যাপটপ ডেবিট হবে ACI লিমিটেড লজিস্টিক্সের ক্ষেত্রে ল্যাপটপ ডেবিট, আর হচ্ছে ACI লিমিটেড ক্রেডিট। এখন এই ল্যাপটপ যে সাপ্লায়ার কাছ থেকে কিনছে সেই সাপ্লায়ারের কোনো নামটা আপনি ACI লজিস্টিক্সে পাবেন না, সেটা নেবে ACI লিমিটেডে পাবেন। সো আপনি ওই ফ্লো গুলো যখন ধরতে পারবেন যে ফাইন ট্রান্সফার করছে এবং ACI লজিস্টিক্স এর পেয়েবল হিসেবে দেখাইছে ACI লিমিটেড কে এবং পরবর্তীতে সে লিমিটেড কে পেমেন্ট করছে, তার মানে হচ্ছে এই ল্যাপটপ ACI লজিস্টিক্স এর। বা আরো সুন্দর করে যেগুলোতে
যেগুলোতে ধরেন ওনারশিপ ট্রান্সফার করার কোনো ব্যাপার থাকে না, সেগুলোতে আপনি এই ডকুমেন্ট দেখে ছেড়ে দিলেন। আর কিছু জিনিস আছে ওনারশিপ ট্রান্সফার করার ব্যাপার থাকে, যেমন ধরেন এই যে মোটর ভেহিকল, এগুলো রেজিস্ট্রেশন করতে হয়। এখন যদি রেজিস্ট্রেশন করা থাকে এসএ লিমিটেড এর নামে, সে যত ট্রান্সফার করুক এটা কিন্তু আসলে আলটিমেটলি এসএ লিমিটেড এর নামে। সো আপনাকে দেখতে হবে যে ফাইন এসএ লিমিটেড কিনছে, কিন্তু যখন কিনছে তখন হয়তো ইনভয়েসে নাম ছিল এসএ লিমিটেড এর, কিন্তু আলটিমেটলি যখন রেজিস্ট্রেশন করছে তখন রেজিস্ট্রেশন করছে এসএ লজিস্টিক্স। সো লজিস্টিক্স এর অ্যাসেট, সেই অ্যাসেট হিসেবে রেকর্ড করছে ডেবিট আর ক্রেডিট করছে এসএ লিমিটেড কে। আপনি তখন অ্যাসেটটা দেখলেন যে ঠিক আছে তুমি রেজিস্ট্রেশনটা আমাকে দেখো তো কার নামে হয়েছে, তখন কিন্তু রেজিস্টার যে লিগ্যাল যে ডকুমেন্ট গুলো থাকে তখন সেগুলোতে টান দিবেন, শুধু তখন ইনভয়েস থাকবেন না। আপনি ওনারশিপ দেখতে গেলে দেখবেন যে যেসব জিনিসের ওনারশিপ আসলে লিগ্যাল কিছু দ্বারা বাইন্ডিংস, মানে ধরেন রেজিস্ট্রেশন করতে হয় বা তার নামে নিয়ে আসতে হয়, নেম ট্রান্সফার করতে হয়, সেগুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই লিগ্যাল ডকুমেন্ট গুলো দেখতে হবে। সো যে ক্ষেত্রে যেটা বললাম যে কার যখন অডিট করতে যাবেন তখন শুধু ফিজিক্যাল এক্সিস্টার দেখলে হবে না, এটার সাথে দেখতে হবে যে ওর নামেই আসলে রেজিস্ট্রেশন করা আছে কিনা। ঠিক আছে, সো ওনারশিপটা দেখে ফেলবেন। এবার আসছেন এত কিছু করছেন, তারপরে দেখলেন যে প্রেজেন্টেশনে কি হতে পারে এই ক্ষেত্রে, ল্যাপটপের ক্ষেত্রে প্রেজেন্টেশন কিন্তু মনে হয় যে আচ্ছা ঠিক আছে যে কোনো কিছু করলেই হয়, কিন্তু এটা কিন্তু বিশাল ইস্যু হয় অনেক সময়। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলতেছি, বাট এই ক্ষেত্রে এই যে ল্যাপটপের ক্ষেত্রে প্রেজেন্টেশনটা আমরা কিভাবে দেখবো, মানে প্রেজেন্টেশন বলতে আমরা কি বোঝাচ্ছি এখানে? স্যার এটা তো বোধহয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিভাবে প্রেজেন্ট করছে সেটাই, তাই না স্যার? রাইট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ওয়াইজ আছে কিনা এটা? রাইট, সেটা কি হতে পারে? আপনি স্যার মিউট করে দিতে পারেন ওনাকে, অলি আহমেদ তুষার। আপনি কি করতে পারেন, কিভাবে দেখতে পারেন? স্যার যেমন আমরা অ্যাসেটের কথা বলছি, অ্যাসেটটা স্যার কখনো ব্যালেন্স শিটে লায়াবিলিটি সেকশনে থাকবে না, তো এটা থাকবে অ্যাসেট যদি কারেন্ট অ্যাসেট হয় তাহলে অবশ্যই কারেন্ট অ্যাসেটে থাকবে, বা নন কারেন্ট অ্যাসেট হলে নন কারেন্ট অ্যাসেটে থাকবে, মানে অ্যাপ্রোপ্রিয়েট যে সেকশন গুলো ব্যালেন্স শিটে সেখানে আছে কিনা স্যার? ফ্যান্টাস্টিক। সো প্রেজেন্টেশনের ইস্যু হচ্ছে যে আপনি সবই ঠিক আছে কিন্তু ধরেন ল্যাপটপ দিয়ে রাখছে কারেন্ট অ্যাসেটে, দ্যাট ইজ রং, এবং এটার অনেক ইমপ্লিকেশন আছে, হয়তো আপনি খালি চোখে দেখতে পারতেছেন না, এটা অনেক ধরনের লিগ্যাল অনেক ব্যাপার স্যাপার থাকে, অনেক কোভেনেন্ট থাকে, হ্যাঁ, তো সেইগুলোতে ঝামেলা হয়। সো ল্যাপটপ হচ্ছে নন কারেন্ট অ্যাসেট কিন্তু সে দিয়ে রাখছে কারেন্ট অ্যাসেটে, ভুল, প্রেজেন্টেশন ঠিক নাই, তখন বলবেন যে প্রেজেন্টেশন ঠিক করে নন কারেন্ট অ্যাসেটে নিয়ে আসুন। প্রেজেন্টেশনটা ডিসক্লোজার কি হতে পারে? স্যার ডিসক্লোজার হচ্ছে এনি রেলিভেন্ট ইস্যু, যেমন ক্যারিং অ্যামাউন্ট বা রিভ্যালুয়েশন হোক বা যেটাই হোক, সেটা নোটসে থাকতে পারে সেই জিনিসটা। নোটস। সো আমরা যখন অ্যাকাউন্টস দেখি তখন তো প্রথমে স্টেটমেন্ট গুলো থাকে, তারপর থাকে নোটস, পলিসি নোট এই। আপনারা যখন কোনো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পড়বেন সেখানে দেখবেন কয়েকটা ভাগ থাকে, মানে কয়েকটা প্যারা করা থাকে। নাম্বার 1 এ থাকে স্কোপ নিয়ে কথা বলা থাকে, যে এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আসলে কি নিয়ে কথা বলছে, কিছু ডেফিনিশন থাকবে ওখানে, হ্যাঁ। তারপর থাকে হচ্ছে রিকগনিশন নিয়ে। রিকগনিশন হচ্ছে যে কোন পয়েন্টে গিয়ে আপনি রিকগনাইজ করবেন, অ্যাসেট হোক বা লায়াবিলিটি হোক বা এক্সপেন্স হোক বা ইনকাম হোক, এটা একটা পয়েন্ট থাকবে যে পয়েন্টে না আসা পর্যন্ত আপনি একে রিকগনাইজ করবেন না, মানে ট্রিটই করবেন না। এইটা নিয়ে কথাবার্তা বলা থাকবে হচ্ছে রিকগনিশন ওই প্যারাগুলোতে। তারপর দেখবেন মেজারমেন্টে থাকে। মেজারমেন্ট কি, ঠিক আছে তুমি রিকগনিশন পয়েন্টে চলে আসছো যে এখন রিকগনাইজ করতে পারবা, কত টাকা করবা, সেটা হচ্ছে মেজারমেন্টের মধ্যে বলা থাকবে। মানে এই যে এইখানে থাকবে যে ধরেন এই যে পিপিই যেটা আমরা কথা বলতেছি, সেখানে রিকগনিশন থাকবে যে যখন ইউজেবল কন্ডিশনে আসবে তখনই মাত্র তুমি এটা রেকর্ড করতে পারবা পিপিই হিসেবে, তার আগ পর্যন্ত এটা ট্রানজিট থাকবে। সো যখন আপনার কি বলে ইউজেবল কন্ডিশন চলে আসলো, আপনি ইউজ করতে পারবেন, তখন কিন্তু আপনি একটা পিপি হিসেবে রেকর্ড করতে হবে। তো ওই কথাগুলো বলা আছে রিকগনিশন প্যারাগুলোতে। আর মেজারমেন্টে বলা আছে যে রিকগনাইজ করতে পারবে, এখন কত টাকা করবা, তখন ওইখানে বলা আছে যে অ্যাট্রিবিউটেবল কস্ট তোমাকে নিয়ে আসতে হবে কনসিডারেশনে, ইম্পেয়ারমেন্ট দেখতে হবে, ডেপ্রিসিয়েশন দেখতে হবে, তারপর তুমি ক্যারিং অ্যামাউন্টে নিয়ে আসতে পারবে।
এগুলো থাকবে মেজারমেন্ট ওই প্যারাগুলোতে। আর সবশেষে থাকবে দেখবে যে ডিসক্লোজার নামে একটা জিনিস থাকে। ডিসক্লোজার মানে হচ্ছে যে এই রিলেটেড জিনিসের কি কি তোমাকে ম্যান্ডেটরি ডিসক্লোজ করতে হবে অ্যাকাউন্টসে। তোমাকে ডিসক্লোজ করতে হবে এটা পলিসি নোট, তুমি পিপি যে কি পলিসিতে পিপিএ তুমি রেকর্ড করো, 1 বছরের বেশি ইউজ প্লাস হতে 10,000 উপরে অনেক সময় থাকে, এটা তুমি ডিটেলসে বলতে হবে পলিসি নোটে। তারপরে নোটস একটু ডিটেলস মানে ভাগ করা থাকবে নেচার ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে প্রেজেন্ট করতে হবে। তারপর এটা ক্যারিং অ্যামাউন্ট প্রেজেন্ট করতে হবে, ডেপ্রিসিয়েশন কোন মেথডে ফলো করে তুমি ক্যালকুলেট করছো সেই মেথড নিয়ে কথাবার্তা বলা থাকতে হবে। এরকম একটা লিস্ট থাকে, ডিসক্লোজার লিস্ট। প্রত্যেকটা স্ট্যান্ডার্ডে দেখবেন এরকম ডিসক্লোজার কি কি করা লাগবে সেগুলো বলা আছে। সো আপনি তখন দেখবেন যে ডিসক্লোজারে যেগুলো জিনিসগুলো ডিসক্লোজ করার কথা ছিল সেগুলো করছে কিনা। যদি ঠিক মতো না করে থাকে তাহলে ডিসক্লোজার ইস্যু, এটা করো না। যখন এটা সব করা হয়ে গেছে তখন আপনি এই পিপি রিলেটেড অ্যাকুরেসি দেখছেন, ভ্যালুয়েশন দেখছেন, এক্সিস্টেন্স দেখছেন, কমপ্লিটনেস দেখছেন, ওনারশিপ দেখছেন, ডিসক্লোজার প্রেজেন্টেশন দেখছেন, আপনার কাজ শেষ। এখন ছোট একটা এক্সাম্পল দেই 1 মিনিটে। এই প্রেজেন্টেশন একটা ইস্যু, আমি আপনাকে একটা ক্লায়েন্টের নাম বলবো না, ঘটনাটা বলি। একটা ক্লায়েন্ট আমরা অডিট করতে গেলাম, সেখানে দেখলাম যে রিসিভেবলে কয়েক কোটি টাকা একজনের নামে হচ্ছে রেকর্ড করা আছে, এবং আমরা 2-3 বছর ধরে দেখতেছি এটার কোনো চেঞ্জ হয় না, একই অ্যামাউন্ট প্রতি বছর দেখা যাচ্ছে। জিজ্ঞেস করলাম যে এই টাকাটা তুমি পাচ্ছ না? ওরা বলে যে না পাচ্ছি না, ওরা দিতে চাচ্ছে না। তো বললাম যে তো অনেকদিন হয়ে গেছে, দিতে না চায় তাহলে তুমি ইয়ে করো, এটাকে রাইট অফ করো, অথবা অ্যাটলিস্ট তুমি ব্যাড ডেট নিয়ে নাও, প্রভিশন নিয়ে নাও। এখন তারা বলে যে এই অ্যাকাউন্টস তো আসলে পাবলিশ হওয়ার পর ওরা দেখবে। হ্যাঁ, ওরা দেখলে, ওরা যখন দেখবে যে ওদের নামে অলরেডি আমি প্রভিশন নিয়ে ফেলছি, তো ওরা তো টাকা আমাকে আরো দেবে না, ওরা শিওর হয়ে যাবে যে এই টাকা আমি পাবো না দেখেই প্রভিশন নিয়ে ফেলছি, তো প্রভিশন নিব না। আমরা বললাম যে এইসব বিজনেস কেস দেখা লাভ নাই, স্ট্যান্ডার্ড বলতেছে তোমার প্রভিশন নিতে হবে না। এখন সে বলে যে না, তাহলে এটা ওরা আবার অনেক চালাকি করছে, চালাকি করে তার লিগ্যাল ডিপার্টমেন্টের কাছ থেকে একটা অ্যাসেসমেন্ট নিয়ে এসে বলছে দেখেন এই যে লিগ্যাল ডিপার্টমেন্ট বলতেছে আমরা কেস করছি এবং কেস করার পরে এটা 5 বছরের মধ্যে আমরা পাবো শিওর, যেটা আমরা পাবো সেটা নিয়ে আমি প্রভিশন রাখবো না। প্রভিশন রাখতে চাচ্ছে আবার রাইট অফ করতে চাচ্ছে না। ঠিক আছে, একটা কাজ করো, তাহলে তুমি 5 বছর পরে যে পাবা ও প্রভিশন রাখবেন, একদম মানে করবে না তো করবেই না। এখন ওদেরকে বললাম, ওরা ডকুমেন্ট দিতেছে মানে একের পর এক, তাদের হচ্ছে কোন একটা প্রবলেম আছে, তারা একটা প্রভিশন নিবে না। হ্যাঁ, তো লিগ্যাল টিম থেকে যখন এটা বললো যে 5 বছর পরে তারা পাবে এবং শিওর পাবে, এই জন্য তারা হচ্ছে এটা রাইট অফ করবে না। তখন আমরা বললাম কি ফাইন, পাবো কয় বছর পরে? 5 বছর পরে। এটা কারেন্ট অ্যাসেট না নন কারেন্ট অ্যাসেট? তো বলছে নন কারেন্ট অ্যাসেট। তো নন কারেন্টে নিয়ে যাও। নন কারেন্টে রাজি হয়েছে, নন কারেন্টে নিয়েছে। এবার যখন নন কারেন্টে নিয়ে গেছে তখন ধরছি IAS 39 বলা আছে যদি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট, যেগুলো যে আমরা নন ফাইন্যান্সিয়াল অ্যাসেট নিয়ে কথা বলতেছি, আর রিসিভেবল হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, যদি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট নন কারেন্টে রেকর্ড করো তাহলে এটা তুমি যত বছর পরে পাচ্ছ ভাবতেছো যে 5 বছর পরে পাবা, ঠিক 5 বছর পরের মানে এখন তুমি ভাবতেছো 5 বছর পরে পাবা, সো ফাইন্যান্সিয়াল অ্যাসেট কি করতে হয়? ওই 5 বছর পরেরটাকে এই মুহূর্তে এনে ডিসকাউন্টিং করতে হয়, ডিসকাউন্টিং যে রেট থাকে সেটা দিয়ে। তো ওরা তাও রাজি হয়েছে, 15% না কত % ডিসকাউন্ট রেট ছিল, তো ডিসকাউন্টিং করছে। ডিসকাউন্টিং কি হয় যে ধরেন আজ থেকে 5 বছর পাবে 100 টাকা, তো ডিসকাউন্টিং করে আজকে রেকর্ড করতে 50 টাকায়, এবং বাকি 50 টাকা ইম্পেয়ারমেন্ট লসে দেখাইতে হবে, এই বছর পেনে চার্জ করবে। আর প্রতি বছর হচ্ছে আনউইন্ডিং করবে, মানে ইন্টারেস্ট ইনকাম হিসেবে সে হয়তো পরের বছর 10 টাকা, তারপর 10 টাকা, এরকম 5 বছর 10 টাকা করে করে 50 টাকা হচ্ছে প্রতি বছর ইনকাম দেখাবে, আর ওইখানে রিসিভেবল বাড়তে থাকবে। 5 বছর পরে গিয়ে আবার 100 টাকা হবে। কিন্তু এই 5 বছরের মধ্যে কি করলো, প্রথম বছর 50 টাকা সে হচ্ছে ইম্পেয়ারমেন্ট লস হিসেবে তাকে দেখাইতে হবে, আর পরের 5 বছর হচ্ছে ইনকাম হিসেবে দেখাইতে হবে 10 টাকা করে। ওরা তাও রাজি, প্রথম বছর 50 টাকা দেখাইছে। প্রবলেমে যে পড়ছে যেটা, যে ধরেন যারা ট্যাক্স নিয়ে কাজ করেন তারা জানেন যে এই ধরনের প্রভিশন টভিশন হাবিজাবি ওরা এলাও করে না, ডিসঅ্যালাউ করে। তো যে বছর তারা 50 টাকা প্রভিশন নিছে, ইম্পেয়ারমেন্ট নিছে, সেই বছর এক্সপেন্স থেকে ট্যাক্স অথরিটি বলছে যে এটা এক্সপেন্সে চার্জ হবে না, এক্সপেন্স ক্যান্সেল, সো এটার উপর ট্যাক্স দিতে হবে। মানে ওই এক্সপেন্সটা বাদ দিয়ে যে প্রফিটটা আসছে, বেশি প্রফিটটা আসছে, তার উপর ট্যাক্স নিছে।
পরের বছর যখন আবার আনউইন্ডিং করতেছে 10 টাকা করে, ইনকামে যখন দেখাচ্ছে তখন ট্যাক্স অথরিটি বলে কি ইনকাম, এর উপর ট্যাক্স দাও। এনে তো মহা বিপদে পড়ছে, মানে এটা আমি কোটি কোটি টাকার হিসাব দিচ্ছি। তো প্রথম বছর তারা হচ্ছে কোনো বেনিফিট পায় নাই, কিন্তু পরের বছরগুলোতে তারা ট্যাক্স দিয়ে যাচ্ছে। পরে হিসাব করে দেখছে 1 বছর পরে, সেকেন্ড ইয়ার যখন আবার এটা করতে গেছে তখন আর হিসাব করে দেখলো যে এই 100 টাকা তো সে পাবেই না, বরং মাঝখানে 50 টাকার উপরে 45% ট্যাক্স দিবে ধরা। তো পরে কিন্তু তারা আবার এটাকে আগের মতো করে ফেলছে। তো এরকম কেস হয় যে ছোট ছোট জিনিসগুলো অনেক বড় বড় ধরনের ঝামেলা বের করে আসে। তো এগুলো সবগুলো দেখবেন। কোশ্চেন ছিল, আর 2 মিনিট আমি তারপর ছেড়ে দেবো। কোশ্চেন ছিল অকারেন্সটা, এই যে এক্সিস্টেন্স তো আমরা অ্যাসেটের ক্ষেত্রে দেখি, আর আমরা যখন করি পিএনএল আইটেম গুলো দেখবো, তখন এটাকে অকারেন্স হিসেবে দেখবো যে মানে এটা আসলে ফিকটিশিয়াস কোনো জিনিস না, এটা আসলে অ্যাকচুয়ালি সেলটা হয়েছে বা এক্সপেন্সটা হয়েছে, সেটা আপনি দেখতে পারবেন হচ্ছে আরো আনুষঙ্গিক অন্য জিনিসের সাথে ম্যাচ করায়। যেমন ধরেন সেলস এর সাথে কি হয়, সেলস এর সাথে ক্যাশ ঢোকে, যখন দেখবেন এই সেলস এর সাথে সে ক্যাশও পাইছে, তার মানে সেলস এর হচ্ছে অকারেন্সটা হয়েছে, সেলসটা আসলে ঘটছিল, তাছাড়া টাকাটা পাইতো না। তো ওটা আপনারা তো ব্যাংক স্টেটমেন্টে গিয়ে আমরা চেক করি। আর টাকা না পেলে আমরা কি করি, সেলস করছে তো আমরা রিসিভেবল আছে, তো রিসিভেবল যখন কনফার্মেশন পাঠাই, যদি রিসিভেবল আমাকে ব্যাক করে কনফার্মেশন ওকে করে, তাহলে আমরা ধরে নিব যে ওকে ফাইন, তার মানে এই সেলসটা হয়েছে। আর অ্যাকুরেসি ভ্যালুয়েশন, এগুলো তো আমরা ভ্যালুয়েশনটা আসলে পিএনএল এর ক্ষেত্রে হয় না, অ্যাকুরেসি হয়। কমপ্লিটনেস বললেন যে পিএনএল এর ক্ষেত্রে আমরা কিভাবে দেখবো, পিএনএল এর ক্ষেত্রে কমপ্লিটনেস দেখা হচ্ছে যেটা আমরা বলবো যে 1 বছরের জিনিস আর 1 বছরে যাতে না দেখায়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি পিএনএল এর ক্ষেত্রে, ফর এক্সাম্পল আপনার রেভিনিউ অডিট করতে গেছেন 1 জানুয়ারি 2020 থেকে 31 ডিসেম্বর 2020 হচ্ছে আপনার অডিট পিরিয়ড। সো আমরা যেটা নরমালি করি, আমরা এই ফুল বছরে তার সিস্টেমে কত টাকা রেভিনিউ রেকর্ড করছে সেটা আমরা একটা শিডিউল নেই। এইটা দেখে আপনি এটা কখনো বের করতে পারবেন না যে এই বছর যে সেলসটা হয়েছিল সেটা সে রেকর্ড না করে পরের বছর রেকর্ড করে ফেলছে। এই বছরের টোটাল ডেটা নিয়ে আপনি এটা কখনোই কনফার্ম করতে পারবেন না। সো আমরা যেটা করি, পরের বছরের প্রথম 7 দিন বা প্রথম 10 দিন, ডিপেন্ড করে যে সেলস ভলিউম কেমন, তারপরে ওটাও আমরা নিই যে ঠিক আছে 21 সালে প্রথম 7 দিনের কত টাকা সেলস করছে ওইটা আমাকে শিডিউল দাও। তখন শিডিউলটা দিবে, তখন সেই শিডিউল থেকে আপনি স্যাম্পল বেসিসে কিছু ডকুমেন্ট নেবেন, নিয়ে দেখবেন যে এই সেলসটা আসলে 21 সালেই হয়েছিল কিনা। ডকুমেন্টে যদি দেখেন যে ইনভয়েসে ডেট আছে হচ্ছে 2020 সালের, বা যার কাছে সেল করছে সে রিসিভ করে ফেলছে 2020 সালে, তখন আপনি বলবেন যে 2020 সালের সেলস আপনি 2021 সালে দেখাইছেন, তার মানে 2020 সালের সেলসটা আসলে কমপ্লিট না, এখানে আন্ডারস্টেট করা আছে। ঠিক সেম ওয়েতে আপনি ওই 2020 সালেটা নিয়ে এখন ওভারস্টেট করেন, এটা আপনি কনফার্ম করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত 21 সেলস নিয়ে আপনি ইনভেস্টিগেট না করবেন ততক্ষণ পর্যন্ত 20 সালে যে কোনো কিছু আন্ডারস্টেট করে নাই সেটা কিন্তু আপনি কনফার্ম করতে পারবেন না। তো ওটা কনফার্ম করতে গেলে আমাদের কি করতে হয়, যে সালে অডিট করতেছেন তার পরের সালে গিয়ে কিছু দিনের রেভিনিউ আপনি দেখবেন বা এক্সপেন্স আপনি দেখবেন যে এটা আসলে 21 সালেরই কিনা, এটা 20 সালের কিনা। এটা যখন দেখবেন যে না কিছু স্যাম্পল চেক করলেন, দেখলেন যে 21 সালেরই, তার মানে এটা কমপ্লিটনেস ঠিক আছে। এটাকে বলে কাট অফ টেস্ট। জি স্যার, এটাই বলছিলাম স্যার। ইন দ্যাট কেস স্যার, যে আমরা যে কোন মানে আমার পার্টিকুলার পিরিয়ডের রেভিনিউটা অন্য কোনো পিরিয়ডে রিকগনাইজ হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য স্যার আমরা কাট অফ টেস্ট করি। তো স্যার এটা কি স্যার কমপ্লিটনেস আর কাট অফ টেস্ট কি ইন্টাররিলেটেড কিনা? সেম। সো এই কাট অফ টেস্ট দিয়ে হচ্ছে আমরা কমপ্লিটনেস চেক করি, কারণ এই যে বললাম 20 সালের রেভিনিউ নিয়ে আপনি যতই কাজ করেন, পুরোটা কাজ করেও আপনি শিওর হতে পারবেন না যে 20 সালে কোন একটা রেভিনিউ সে দেখায় নাই। ওইখান থেকে শিওর হতে পারবেন যে 20 সালে সে বেশি দেখাইছে কিনা। বেশি দেখালে কিন্তু আপনি টের পাবেন যে হয়তো আগের বছরে একটা ইনভয়েস পেয়ে গেছেন বা পরের বছর একটা ইনভয়েস পেয়ে গেছেন, আপনি বলবেন যে এটা তো আগের বছরের বা এটা তো পরের বছর, এটা এই বছর দেখাই ফেলছে, ওভারস্টেট করছেন। কিন্তু আন্ডারস্টেট যে করে নাই সেটা চেক করতে গেলে আপনাকে পরের বছরে যাওয়াই লাগবে। ওই পরের বছরে গিয়ে আপনি কিছু দেখলেন যে এখানে রেভিনিউ গুলো আসলে 20 সালের রেভিনিউ আছে কিনা, তখন আপনি আন্ডারস্টেটমেন্ট প্লাস ওভারস্টেটমেন্ট দুইটা দেখে ফেললেন। ইন রিয়েল কি স্যার কোনো সময় আমরা তো বেসিক্যালি রিস্ক এন্ড রিওয়ার্ড ট্রান্সফার পয়েন্টটা ধরি বিল অফ লেডিং যেদিন ইস্যু হয়, যে ডেট ইস্যু হয়। ইন দ্যাট কেস মানে কোনো রিয়েল কন্ট্রাক্ট, সেলস কন্ট্রাক্ট কি অন্য কোনো ডেট স্পেসিফাই করা থাকে কিনা, যে সাপোজ ইনভয়েস ডেটটাকে আমার রিস্ক এন্ড রিওয়ার্ড পয়েন্ট ধরতে হবে, বা কাস্টমার বলে দিবে যে মানে রিস্ক এন্ড রিওয়ার্ড ট্রান্সফার পয়েন্ট হচ্ছে এটা কি হয় কিনা স্যার?
এটা হচ্ছে নাম্বার ওয়ান পলিসি থাকে। আপনি দেখবেন যে যখন রেভিনিউ নিয়ে আপনি কাজ করবেন তখন প্রথমে হচ্ছে ক্লায়েন্টের পলিসি বলবেন যে আপনার অ্যাজ এ হোল ওভারঅল পলিসি কি। যদি বলে ওভারঅল পলিসি হচ্ছে রিস্ক এন্ড রিওয়ার্ড ট্রান্সফার হয় আমার গোডাউন থেকে বের হলেই, তাহলে দেখবেন আপনার গোডাউন থেকে কবে রয়েছে ওই ডেট নিয়ে হচ্ছে কাজ করবেন। আর যদি বলেন রিস্ক নোট ট্রান্সফার হয় যখন সে রিসিভ করে, তখন দেখবেন যে ইনভয়েস ডেট মেবি একদিন থাকবে কিন্তু রিসিভ সে হয়তো একদিন দুদিন পরে করছে। সো যখন সে রিসিভ করছে তখনই হচ্ছে তার রেকগনাইজ করতে হবে। এখন অনেক সময় ক্লায়েন্ট কি করে, এখানে বিল এন্ড হোল্ড নামে একটা টার্ম আছে, এটা আমরা নেক্সট ক্লাসে একটু আলাপ করবো যে বিল এন্ড হোল্ড করে এটাকে চাইলে আগেও ইয়া করা যায়, মানে রেকগনাইজ করা যায়। ধরেন ফর এক্সাম্পল ওর রিস্ক রিওয়ার্ড ট্রান্সফার হবে আসলে যেদিন রিসিভ করবে সেই দিনই, ওর নরমাল পলিসি। কিন্তু ক্লায়েন্ট এখানে চালাকি করে অনেক সময় ওই যে হচ্ছে যে পারচেজ করতেছে তার সাথে একটা এগ্রিমেন্ট করে যে আমি সেল দেখাবো আজকে ইনভয়েস ডেটে, কিন্তু জিনিসগুলো হচ্ছে আমার এখানে থাকবে, তুমি পরে নিবা, বাট রিস্ক রিওয়ার্ড তুমি ট্রান্সফার করে নিচ্ছ। বিল এন্ড হোল্ড এটাকে বলে যে আমি বিল করে দিলাম কিন্তু হোল্ড করতেছি, বাট জিনিসটা তোমার। সেটা যদি পারচেসার এগ্রি করে আপনার কিছু করার নেই, যেদিন বিল করলো সেদিন হচ্ছে রেভিনিউতে দেখাবে। এটা একটা ইস্যু আছে, আমি ক্লাসে একটু আলাপ করব। হ্যাঁ প্লিজ স্যার 8:45 আরেকটা ক্লাস ছিল আর কি। হ্যাঁ আমি ছেড়ে দেবো, সেজন্য আমি খুব তাড়াতাড়ি করতেছি। সো আমরা নেক্সট, আমি এটা আপনাকে এখনই ফরওয়ার্ড করতেছি আপনাদেরকে। হ্যাঁ এটা আমরা মোটামুটি এগুলো শেষ করে ফেলছি, আমরা মানে কনসেপ্ট একদম ক্লিয়ার করে ফেলছি আজকে। তারপরে যদি আপনাদের মনে হয় যে না একটু কোনো একটা ঝামেলাটা থাকতে পারে, নেক্সট ক্লাসে আলাপ করবো আমরা। হ্যাঁ আর তারপরে এখানে কি কি আছে আমরা দেখে ফেলবো। স্যার স্লাইডটা কি মেলে দিয়ে দিবেন? আমি এখনই মেল করে দিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, খোদা হাফেজ, টাটা। এভাবে আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকবেন ভাই, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।